কানের পাশে এই মুহূর্তে হাজির হয়েছে তাবিজ। শুনছেন ক্যাপিটাল FM 94.8, রাত 11টা বেজে 1 মিনিট। বিশ্বাস এবং অবিশ্বাসের মাঝখানে একটা জগৎ, এবং সেই জগতে আপনার আমার অনেকের বিচরণ, এবং সেই জগতের মাঝখানে ঘটে যাওয়া অসংখ্য ঘটনা যা আমরা কখনো শেয়ার করি, কখনো শেয়ার করি না। এবং সেই ঘটনাগুলোর কোনো কারণ থাকে, মাঝে মাঝে কোনো কারণ ছাড়াই সেই সব ঘটনাগুলো ঘটে থাকে। এবং সেটি আমার সাথে, আপনার সাথে, আপনার কোনো পরিচিত বন্ধু, আত্মীয় স্বজন, যে কারোর সঙ্গেই ঘটতে পারে। তাবিজ এমন একটি অনুষ্ঠান, খুব সমসাময়িক বিষয় কিংবা তার অনেক আগের কোনো বিষয়, যে ঘটনাগুলো আমার বা আপনার কারো জীবনের মধ্যে ঘটে গেছে এবং সারা জীবন সেই ঘটনার রেশ রয়ে গেছে। সেই অতি প্রাকৃত কিংবা অতি স্বাভাবিক ঘটনাগুলো নিয়েই তাবিজ, এবং তাবিজ অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাচ্ছি। আমি জাহান অরণ্য আছি আজকে আপনার সঙ্গে। ফেসবুকে আমার সঙ্গে যুক্ত হতে পারেন। শুরুতেই জানিয়ে রাখি ফেসবুকের ঠিকানা facebook.com/capitalfm 94.8। এবং যদি আপনি আমাকে SMS করতে চান তাহলে সেলফোনের SMS অপশনে গিয়ে টাইপ করবেন CFM স্পেস আপনার নাম সঙ্গে আপনার লোকেশন, এবং আপনার যে কোনো মন্তব্য লিখে পাঠিয়ে দেবেন 26969 নম্বরে। নতুন বছর শুরু হয়েছে, সেই সঙ্গে আমাদের জীবনে নতুন অনেক কিছু আসবে এবং পুরনো অনেক কিছুই আমরা ভুলে যাব। অতীত নিয়ে কেই বা পড়ে থাকতে চায়, কিন্তু অতীতের এমন কিছু ঘটনা আছে যেটা আমাদেরকে বারবার মনে করিয়ে দেয় এমন একটা দিন ছিল, এমন একটা সময় ছিল, যেই সময়টা কোনো এক সময় বর্তমান ছিল, আর সেই বর্তমানটা একসময় অতীত হয়ে যাচ্ছে। সময় ঠিক এমনই একটি জিনিস, ঠিক এই মুহূর্তে যেটিকে আমি বর্তমান মনে করছি, আর কিছুক্ষণ পরেই সেটিকে অতীত বলে মনে হবে। আর এই সময়ের মাঝখানে সন্ধিক্ষণে আপনি, আমি, আমাদের অবস্থান, ঠিক কোন বিষয়ের উপর ভিত্তি করে আমরা এগিয়ে চলেছি, আমাদের জীবন চলার পথ এগিয়ে চলেছে, কেউ আমরা বলতে পারি না। একটা সেকেন্ডের ভরসা আপনার আমার কারোরই নেই, একটা নিঃশ্বাসের ভরসা নেই। অথচ কত স্বপ্ন, কত আমাদের চারপাশে কত জগৎ আমরা সাজিয়ে নিচ্ছি, আর সেই জগতের বাইরেও এমন কিছু জগৎ আছে, সেই জগতের অসংখ্য ঘটনা আছে, সেগুলি আমরা শুনব। আমরা জানি, আপনিও জানেন নিশ্চয়ই, যে পৃথিবীর কোনো শক্তির কখনো মৃত্যু হয় না, হারায় না। প্রত্যেকটা শক্তিই থাকে। পৃথিবীতে কোনো শূন্যস্থান বলে কিছু নেই, প্রত্যেকটি জায়গা কোনো না কোনো কিছু দিয়ে পরিপূর্ণ থাকে। এবং সেই জগতের একটা অদৃশ্য নিয়ম আছে, আর সেই নিয়ম অনুযায়ী প্রত্যেকটি ঘটনা ঘটে এবং ঘটতে থাকে, হয়তো আমার সঙ্গে অথবা আগামীকাল আপনার সঙ্গে। তাবিজ অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাই। সঙ্গে আছি জাহান অরণ্য, এবং আজকে আমাদের সঙ্গে একজন অতিথি রয়েছেন, তার সঙ্গে আমরা একটু পরিচয় করিয়ে দেব। রাকিব আমাদের সঙ্গে আছেন। রাকিব, আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ অরণ্য ভাই আপনাকে। রাকিব, প্রথমে একটু আপনাকে জিজ্ঞেস করতে চাই যে তাবিজ অনুষ্ঠান সম্পর্কে শুনেছেন আপনি, বা তাবিজ শুনেছেন কিনা এর আগে কখনো? না, আমি এর প্রায় মাসখানেক ধরে এটি খুবই শুনছি, ভালো লাগছে, এবং আমার কাছে মনে হয়েছে যে মানে মানুষের জীবনে আসলে এরকম কিছু কিছু ঘটনা ঘটে, যে ঘটনাগুলো হয়তো কাউকে বলা যায় না, বললে হয়তো বিশ্বাস করতে চায় না, অবিশ্বাস্য মনে হয়, কিন্তু আসলে ঘটনাগুলো সত্যিই মানুষের জীবনে ঘটে যায়। সেই ঘটনাগুলোই হয়তো সবার সাথে শেয়ার করা উচিত। নিশ্চয়ই। এবং আমাদের আধুনিক সভ্যতায় আমরা প্রত্যেকেই এক একটি আধুনিক যুগের পরিচয় বহন করি, এবং সেই যুগে এসে এরকম অতিপ্রাকৃত ঘটনা মাঝে মাঝে হাসি আনন্দের খোরাক যোগায়। কিন্তু সেই মুহূর্তে, সেই সময়টাতে যে ঘটনাটা ঘটেছিল কিংবা যার সঙ্গে ঘটেছিল, আসলে সেই কেবল জানে যে সেই ঘটনাটা আসলে কতটুকু গভীর হতে পারে। আসলে মানে সত্যি কথা বলতে বিজ্ঞান আর হচ্ছে অলৌকিক যে জগতে, দুটোর মাঝখানে আমাদের যে বসবাস, এটির আমার মনে হয় যে কখনো কখনো আমরা দুটোকে মিলিয়ে ফেলি, একরকম করে ফেলি, কিন্তু আসলে হয়তো দুটো থেকে আলাদা। সেজন্যই হয়তো কেউ বিশ্বাস করতে চান, কেউ বিশ্বাস করতে চান না, যার যার বিশ্বাসের জায়গায় ঘটনাগুলো থেকে যায়। নিশ্চয়ই। এবং সেই জন্য আমরা বলে থাকি যে ঠিক বিশ্বাস এবং অবিশ্বাসের মাঝখানে একটা জগৎ, সেই জগতেই আমাদের অবস্থান, এবং সেখান থেকেই তাবিজের শুরু। আজকে নিশ্চয়ই রাকিবের কাছ থেকে, রাকিবের সঙ্গে কিংবা তার প্রিয় কোনো বন্ধু কিংবা পরিচিত জন কারোর সঙ্গে ঘটে যাওয়া কোনো ঘটনা আপনার সঙ্গে শেয়ার করবো। তবে জানেন, তাবিজের নিয়মই হচ্ছে, তাবিজ অনুষ্ঠানের প্রাণী হচ্ছেন আপনি, এবং আপনার সঙ্গে ঘটে যাওয়া বা আপনার পরিচিত, আপনার নিজের কানে শোনা কিংবা আপনাকে কেউ বলেছে এমন কোনো ঘটনা যদি থাকে, সেটি আপনি
আমার সঙ্গে শেয়ার করতে পারেন। ফেসবুক লিখে পাঠালেই সবচেয়ে ভালো হয়। প্রত্যেক পর্বেই আমি সেটা বলে থাকি, facebook.com/capitalfm 94.8 এই ঠিকানা লিখবেন। তাতে করে আপনি পুরো গল্পটাই একসঙ্গে লিখে পাঠাতে পারবেন। টেক্সট করতে চাইলে হয়তো আপনি পুরোটা একসঙ্গে লিখতে পারবেন না। রাকিবের গল্প আমরা শুনবো, তবে তার আগে নিশ্চয়ই আমার প্রিয় বন্ধুর পাঠানো কিছু গল্প আপনার সঙ্গে শেয়ার করতে চাইব। প্রথমেই আজকে যার গল্পটি রয়েছে তার নাম হচ্ছে আসিফ আল আকাশ। তিনি আমাদের নিয়মিত একজন শ্রোতা এবং প্রত্যেক পর্বেই তিনি বিভিন্ন গল্প আমাদের সঙ্গে শেয়ার করে থাকেন। আসিফ আল আকাশ, শুরুতেই আপনাকে অভিনন্দন তাবিজের সঙ্গে এইভাবে যুক্ত থাকবার জন্য। আসিফ আল আকাশ বলছেন, আমি যে ঘটনাটি বলছি আপনাদের কাছে শেয়ার করছি সেটি আমাদের নিজের গ্রামের ঘটনা। গভীর রাত, চারপাশে শুধু শুনশান নীরবতা। স্বাভাবিক, গ্রামে অল্প একটু রাত হলেই কিন্তু একেবারে নীরব হয়ে পড়ে। 8টা-9টা বাজলেই প্রত্যেকটা গ্রামেই অনেকটা নীরবতা চলে আসে। যদিও এখন অনেক আলোকিত প্রত্যেকটি গ্রাম, তারপরও মানুষের একটু জলদি ঘুমিয়ে যাওয়ার অভ্যাস কিন্তু রয়েছে, কারণ তাদেরকে আবার তাড়াতাড়ি উঠেও পড়তে হয়। অনেক বেশি কর্মঠ হয় গ্রামের মানুষজন। কোথাও কোনো জনমানুষের সারা শব্দ নেই। আর ঠিক সেই সময়ে শোনা গেল ঘোড়ার খুরের সেই টকবকে আওয়াজ। গ্রামের মানুষ বুঝতে পারে ঘোড়ায় চড়ে কেউ একজন গ্রামে এসেছে। কিন্তু এত রাতে কি কেউ আসতে পারে? একসময় গ্রামের কিছু মানুষ তাকে দেখতে পায়। দেখে লম্বা জুব্বা পরা, কালো একটা পাগড়ি বাঁধা আর মুখে লম্বা দাড়িওয়ালা 3জন লোক আসে ধূসর রঙের একটি ঘোড়ায় চড়ে। গভীর রাতেই গ্রামে আসেন। তাকে দেখা যেত প্রতি বৃহস্পতিবার গভীর রাতে, এবং তাকে দেখেছে এমন লোকের সংখ্যা আমাদের গ্রামে 50-এর ওপরে হবে। এর মধ্যে আমার কয়েকজন নিকট আত্মীয় আছেন, আর এমন দুজন আত্মীয়র মুখ থেকে শোনা সেই ঘটনাটি আপনার সঙ্গে শেয়ার করছি। আজ থেকে 15 বছর আগের কথা। আমার এক বড় ভাই ছিল, নাম ছিল তার কাশেম। আমাদের বাড়ির সামনের রাস্তার পাশে ছিল ছোট্ট একটি কাছারি ঘর, আর সেই ঘরে আমাদের মসজিদের ইমাম সাহেবের সাথে থাকতেন কাশেম ভাই। একদিন গভীর রাতে তিনি প্রকৃতির ডাকে সাড়া দিতে বাহিরে গেলেন। রাস্তার ধারে থাকা একটি নারকেল গাছের পাশে বসে তিনি প্রস্রাব করতে লাগলেন। ঠিক এমন সময় তিনি খেয়াল করলেন দূর থেকে ঘোড়ার টকবক টকবক আওয়াজ তার কানে ভেসে আসছে। তিনি তখন রাস্তার উপরে দাঁড়িয়ে সোজা সামনের দিকে তাকিয়ে থাকলেন। এমন সময় লক্ষ্য করলেন ঘোড়া চড়ে কেউ একজন আসছে এদিকে। তিনি তখন আবার চুপ করে নারকেল গাছের পাশে গিয়ে বসে থাকলেন। এমন সময় লোকটি ঘোড়ায় চড়ে তার সামনে দিয়ে চলে গেল। পরে তিনি দ্রুত ঘরে চলে আসলেন। সেদিন রাতে তিনি স্বপ্ন দেখেন কেউ একজন তাকে বলছে এই ঘটনা কাউকে না বলার জন্য। কিন্তু পরদিন সকালে এই ঘটনা তিনি সবাইকে বললেন। এর পরের ঘটনাটি 2006 সালের। আমাদের গ্রামের এক ছেলে, নাম শহীদ। প্রায় সময় সে গ্রামের দোকানে ক্যারাম খেলে অনেক রাত করে বাড়ি ফিরত। একদিন চাঁদনি রাতে দোকান থেকে বাড়িতে যাওয়ার পথে সে লক্ষ্য করে মসজিদের পাশে থাকা বৈদ্যুতিক খাম্বাটের মধ্যে একটি ঘোড়া বাঁধা আছে। এত রাতে এখানে ঘোড়াটিকে বাঁধা দেখে সে কিছুটা অবাক হলো। মসজিদের এক পাশে একটা জানলা খোলা ছিল। সে তখন সাহস করে মসজিদের ভেতরে কি আছে দেখতে চাইল। দেখে মসজিদের ভেতরে সাদা জুব্বা পরা একজন লোক নামাজ পড়ছেন। ভেতরে ঘুটঘুটে অন্ধকার, এবং এই অন্ধকারের মাঝেও তাকে স্পষ্ট দেখা যাচ্ছে, আর চারদিকে যেন আলোয় ভরে আছে, যা দেখে সে আরো অনেক বেশি ভয় পেয়ে গেল। সে তখন কোনো শব্দ না করে জানলার পাশ থেকে এসে বাড়ির দিকে রওনা হলো। কিছু দূর যাওয়ার পর সে পেছন দিক থেকে তাকালো। দেখে তার থেকে একটু দূরে জুব্বা পরা সে লোকটি দাঁড়িয়ে আছে। সে তখন ভয়ে দৌড় দিয়ে বাড়ির সামনে চলে আসে। তাকে ওই রাতে স্বপ্ন দেখানো হলো এই ঘটনা কাউকে না বলতে। কিন্তু সকালে এই ঘটনা সে সবাইকে বলে দেয়। তবে অবশ্যই গত 5 বছর ধরে
কেউ তাকে দেখেছে এমন কথা শোনেনি। আজ থেকে বহু বছর আগে আমাদের গ্রামে বড় হুজুর নামে একজন বুজুর্গ আলেম ছিলেন। গ্রামের সবাই তাকে খুব ভক্তি শ্রদ্ধা করত। আর লোকের মুখে শোনা যায় বড় হুজুর ছিলেন, বড় হুজুরের সাথে নুরুল ইসলাম নামের এক জিন ছিল। বড় হুজুর যেদিন মারা যান সেদিন ছিল বৃহস্পতিবার দেবাগত রাতে, আর তাকে দাফন করা হয় মসজিদের পাশে। বড় একটা আম গাছ, কেউ ওই আম গাছের ওপর ওঠে না। গ্রামের মানুষের ধারণা বড় হুজুরই হবেন হয়তো, তবে ভিন্ন মতও আছে। কারো কারো মতে উনি বড় হুজুরের সেই জিন যে কিনা আজও বেঁচে আছে পৃথিবীর মাঝে। ঠিক এই জায়গায় বলছিলাম যে বিশ্বাস এবং অবিশ্বাসের মাঝখানের একটি জগৎ, এবং যেখানে আপনার কাছে আপনার নিজস্ব ধারণা, নিজস্ব বিবেক এবং বুদ্ধি দিয়ে বিশ্লেষণ করবার অসংখ্য সুযোগ কিন্তু রয়েছে। কিন্তু সেই জায়গায় যখন কোনো ঘটনা আমি শুনে থাকি, বিশ্লেষণ করতে গিয়ে সেই সুযোগ কিংবা সেই শক্তিটুকু আসলে আমরা কাজে লাগাই না এবং লাগাতে চাইও না, কারণ সেই ঘটনাটা হয়তো আমার কাছে খুব স্বাভাবিক বা সাধারণ কিংবা খুবই নিতান্ত গল্প বলেই মনে হতে পারে, কিন্তু সেই ঘটনাটা নিশ্চয়ই কোনো না কোনো তাৎপর্য বহন করে সেই মানুষটির কাছে যে মানুষটির সঙ্গে এই ঘটনাটি ঘটেছিল। এইটুকু সময়ের মধ্যে নিশ্চয়ই আপনি আমার সঙ্গে যুক্ত হয়েছেন। যদি এখনো যুক্ত না হয়ে থাকেন তাহলে ফেসবুকে একবার ঘুরে আসবেন নিশ্চয়ই। facebook.com/capitalfm 94.8 এই ঠিকানায় যে পোস্ট রয়েছে সেখানে কমেন্ট করবেন, সেই পোস্টেতে শেয়ার করবেন যাতে বেশি সংখ্যক মানুষের কাছে তাবিজের অনুষ্ঠানটি, তাবিজ সম্পর্কে আজকের এই অনুষ্ঠান বেশি মানুষের কাছে পৌঁছাতে পারে। দিগন্তের সেই আমি, নাহিদ হাসান, মেহেদি মারুফ, প্রিন্স রিয়াদ, সেই সঙ্গে মিম আক্তার মিম, রিয়াদ মল্লিক, মিস্টার স্বাধীন সহ আরও অনেকেই রয়েছেন আজকের এই তাবিজ অনুষ্ঠানের পোস্টটি যারা শেয়ার করেছেন। আসিফ আল আকাশ রয়েছেন, তিনিও শেয়ার করেছেন। অসংখ্য ধন্যবাদ আপনাকে এবং আপনাদের প্রত্যেককে এই সঙ্গে থাকবার জন্য। গল্প যদি আপনার কাছে থাকে নিশ্চয়ই লিখে পাঠাবেন এবং সেটি আজকের এই অনুষ্ঠান চলাকালীন সময়ের মধ্যে লিখে পাঠালেই সবচেয়ে বেশি খুশি হব। আর অনেকগুলো ঘটনা রয়েছে, সেগুলো শুনবো আমরা এক এক করে। তবে আজকের অতিথি রাকিবের কাছে একটু আসতে চাই। রাকিব, আপনার কাছে থাকা কোন ঘটনা আজকে আমাদের সঙ্গে প্রথম শেয়ার করবেন? এটা সর্বপ্রথম আজ থেকে সম্ভবত প্রায় 18 বছর আগে, অর্থাৎ 2000 সালের ঘটনা। 2000 সালের দিকে আমাদের যে এলাকা, আমাদের এলাকাটা বছরে প্রায় বেশিরভাগ সময় বন্যায় প্লাবিত হয়ে যায়, বগুড়া সারিয়াকান্দি এলাকা। তো সেই এলাকায় যেহেতু একেবারে যমুনা নদীর ধার ঘেঁষে একটা এলাকা, এজন্য দেখা গেছে যে প্রতি বছরই বন্যা হয়। সে বছরও মোটামুটি একটা ভালো বন্যা হলো। ওখানকার প্রায় একটা ইউনিয়ন পরিষদ পুরোটাই ডুবে গেল পানির নিচে। তো ঘটনার শুরুটা বলা চলে একরকম সেখান থেকেই শুরু। আমরা ওই সময় একান্নবর্তী পরিবার, সকলে মিলেই গ্রামেই থাকি। তো সে বছর হঠাৎ করে আমাদের এলাকায় এমন বর্ষার ঠিক আগ দিয়ে, অর্থাৎ বৈশাখ মাসের বৈশাখ বা জ্যৈষ্ঠের মাঝামাঝি সময়ে বৃষ্টিপাত, আবার বাঁধ ভেঙে যাওয়ার কারণে প্রচুর বন্যা হয়ে যায়। তো সে সময় বন্যায় এমনই অবস্থা যে আমরা সকলে মানে কোনো উপায় না পেয়ে, যেহেতু পুরো গ্রামই ডুবে গেছে, সেজন্য আমরা সবাই রাস্তার পাশে যে বাঁধ আছে, সেই গ্রাম রক্ষা বাঁধ, সেই বাঁধের উপরে আমরা আশ্রয় নেই এবং এলাকার বেশিরভাগ মানুষজনই তারা সেখানেই আশ্রয় নেয়। তো সে সময় আমরা দেখা পাই যে একজন স্বাস্থ্যকর্মীর সাথে দেখা হয় আমাদের। তো ত্রাণ সরবরাহ থেকে শুরু করে অন্যান্য কাজকর্ম বেশিরভাগ সময় সবসময় তাকে সহায়তা করতে দেখা গেছে। কিন্তু খুব অবাক করা ব্যাপার হচ্ছে যে লোকটা খুব একটা বেশি কথা বলতেন না কারোর সাথে। আচ্ছা। এমনিতে বাচ্চাদের খুব আদর করতেন, সময় মতো সে তার লোকজন দিয়ে ত্রাণ বিতরণ করাতেন। চিকিৎসার জন্য স্যালাইন থেকে শুরু করে ওই সময় আসলে দুর্যোগকালীন সময় যে ধরনের সহায়তা দেওয়া হয় আর কি, সেই জিনিসগুলো তিনি সবসময় দিতেন। তো বন্যা শেষ হয়ে গেল। বন্যা শেষ হয়ে যাওয়ার পরে স্বভাবতই যেটা হয় যে বিভিন্ন জায়গা থেকে, দেশের বিভিন্ন জায়গা থেকে স্বাস্থ্যকর্মীরা আসেন, আসার পরে সেবা দেন, সেবা দিয়ে তারপরে কিন্তু তারা চলে যান। কিন্তু সে সেই গ্রামে মোটামুটি স্থায়ী বাসিন্দা হয়ে গেলেন। আচ্ছা। এবং প্রায় বছর দেড়েকের মতো তিনি ওই গ্রামে ছিলেন।
স্বভাবতই যেটা হয় যে গ্রাম অঞ্চলে কিন্তু সন্ধ্যার পরে বেশিরভাগ সময় রাত 8টা 9টার ভেতরে খাওয়া দাওয়া শেষ করে সকলে ঘুমিয়ে পড়েন। রাইট। তো খুব খুব অল্প সময়ে দেখা যায়, যেমন শীতকালে যখন সার্কাস দেখানোর জন্য বিভিন্ন জায়গায় সার্কাস আসে বা বিভিন্ন মেলা বা কোনো আয়োজন থাকলে মানুষজন কিছু সময় রাত জাগে, তাও খুব গুটি কয়েক মানুষ। তো আমরা এরকম বন্যা চলে যাবার পর আমরা ওই শীতকাল আসবার পর আমরা হঠাৎ করে গ্রামে সার্কাস আসলো আর কি। তো আমরা সকলে মিলে দেখতে গেলাম রাতেবেলা। তো 10:30 বা 11:30 নাগাদ আমাদের সেই সার্কাস ভেঙে গেল আর কি, শেষ হয়ে গেল। এরপরে আমরা চাচাতো ভাইরা আমরা সকলে মিলে ফিরছিলাম বাড়ির দিকে। তো যখন ফিরছি তখন হঠাৎ করে দেখতে পেলাম যে সেই ভদ্রলোক যে বাসায় থাকেন সেই বাসায় তখনও আলো জ্বলছে। তো আমরা ভাবলাম যে আচ্ছা ঠিক আছে, এই স্বাস্থ্যকর্মী, আমরা আবার তার একটা নাম দিয়েছিলাম শয়তানি করে, তার নাম আমতাম টেরি। মানে হচ্ছে সে হচ্ছে একটু টেরা ছিল আর কি, চোখ দুষ্টুমি করে অনেকেই নাম দিয়ে থাকে, গ্রামের ছেলেপেলে যা করে আর কি। তো টেরি এখনো জেগে আছে, চল ভয় দেখাই। আচ্ছা। তো আমরা গেলাম, যাওয়ার পরে দেখলাম যে সে তার বেডে শুয়ে আছে, জানালা দিয়ে দেখা যাচ্ছে, জানালাটা খোলা তখনও। তো আমরা করলাম কি, দূরে থেকে ঢিল মারা শুরু করলাম তার টিনের চালে। তো যখন বারবার ঢিল মারা হচ্ছে কোনো সাড়া শব্দ পাওয়া যাচ্ছে না। তো তখন মানে নিজেদের ভিতরে একটা জেদ চেপে গেল যে কেন সে ঘুম থেকে উঠছে না, চিল্লাচিল্লি কেন করছে না। তো সবাই মিলে আরো বেশি করে মারতে শুরু করলাম। কিছুক্ষণ পরে আমরা আরো কাছে গেলাম, কাছে যে গাছের ডাল ভেঙে নিয়ে বাড়ির আশপাশ দিয়ে জোরে জোরে আঘাত করতে শুরু করলাম, যেন মানে সে আসলেই ঘুমটা যেন ভেঙে যায় বা বিরক্ত হয়। হ্যাঁ। তো এরপরে আমরা অনেকক্ষণ ধরে এরকম করতে করতে যখন কোনো সাড়া শব্দ পাচ্ছি না, তখন আমরা মোটামুটি ব্যর্থ হয়ে আমরা ফেরত আসছি। তো ফেরত আসতে সময় হঠাৎ করে দেখলাম যে দূরে সাদা কিছু একটা চকচক করছে। আচ্ছা। মানে অনেক দূর, খুব একটা বোঝা যাচ্ছে না, বাট মানে কিছু একটা রিফ্লেকশন মনে হচ্ছে। তো আমরা ওই পথ দিয়েই যাব, সামনের দিকে আগাচ্ছি। আগাতে আগাতে হঠাৎ করে দেখলাম যে একদম সাদা শার্ট প্যান্ট, মানে উনি ঠিক যেরকম ড্রেস পরেন ঠিক সেরকম ড্রেস পরেই উনি একদম জাস্ট আমাদের দিকে খুব বড় বড় চোখে তাকিয়ে আছে। মানে কিছুই ভেবে পাচ্ছিলাম না যে মানুষটাকে আমরা বিছানায় শোয়া দেখলাম সেই মানুষটাই কিভাবে আমাদের সামনে এসে দাঁড়িয়ে আছে, আবার ঠিক আমাদের দিকেই তাকিয়ে আছে। তো আমরা সবাই থেমে গেলাম, থেমে যেহেতু আমাদের ওই পথই ধরতে হবে, কিছু বিকল্প রাস্তা আছে, কিন্তু আসলে আমরা কবরস্থানের রাস্তা বা শ্মশান ঘাটের পাশ দিয়ে যে রাস্তা, সেই রাস্তাগুলো আমরা আসলে ব্যবহার করতে চাইতাম না। নিশ্চয়ই। আর তার চেয়ে বড় কথা যে যেহেতু একেবারে নদীর পাশ ঘেঁষা আমাদের, তো সেক্ষেত্রে দেখা যায় যে ছোটবেলা থেকেই বাবা মা বা চাচা চাচি বা মুরব্বী যারা আছেন তারা সবসময় বলতেন যে নদীর আশপাশের এলাকাগুলো খুব একটা ভালো হয় না, সুতরাং বেশি রাত বিরাতে অন্যান্য জায়গাগুলো ব্যবহার না করে অ্যাভয়েড করে চলাফেরা করি আমরা। তো পরে আমরা কোনো উপায় না পেয়ে আমরা কবরস্থানের যে রাস্তাটা আছে সেই রাস্তা ধরলাম। কিছুক্ষণ পরে পেছনে ফিরে দেখলাম যে সে একদম আমাদের পেছনে পেছনে আসছে এবং এত জোরে হেঁটে আসছে যে আমরা মোটামুটি একরকম ভয়ে দৌড় শুরু করলাম সবাই। আচ্ছা। দৌড় শুরু করলাম, পরে দৌড়াতে দৌড়াতে আমরা কবরস্থানের কাছে যখন আসলাম তখন দেখলাম যে তাকে দেখা যাচ্ছে না আশেপাশে। আচ্ছা। কোনো মতে আমরা ভয় কাটিয়ে বাসায় ফিরলাম। বাসায় ফিরে চুপচাপ, কেউ কারোর সাথে কোনো কথা নেই, একদম চুপচাপ ঘুমিয়ে পড়লাম। ঘুম থেকে যখন আমরা সকালবেলা উঠছি তখন দেখলাম যে বাড়ির যারা মা খালা যারা আছে তারা হাই 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 করছে। আচ্ছা। তো মানে আমরা একটু অবাক হলাম যে ঘটনাটা কি, আসলে কি হয়েছে। জিজ্ঞেস করলাম, জিজ্ঞেস করার পর তিনি আমাদেরকে বললেন যে ওই যে স্বাস্থ্যকর্মীটা টেরি, সে মারা গেছে। অদ্ভুত। মানে নিশ্চয়ই রিয়াকশন আসলে কি হতে পারে একটা মানুষের মধ্যে, বা
আমরা মানে কোনোভাবেই বিশ্বাস করতে পারছিলাম যে মানুষ আমাদেরকে রাতের বেলা তাড়া করলো, যে মানুষটাকে আমরা বিছানায় শোয়া অবস্থায় দেখলাম, সে আবার মারাও গেছে। তো মানে আমরা খুবই অবাক হলাম এবং হচ্ছে নিজেরা মানে একেবারেই চুপচাপ মানে বাড়ির বাইরে যে নিজেরা আলাপ করতে শুরু করলাম যে আসলে কি হলো, কিছু হয়েছে কিনা, বা আমরা ভয় দেখিয়েছি, সেই ভয়েই কি মারা গেল কিনা। মানে যেহেতু ছোট ছিলাম অনেক, সেহেতু অনেক ধরনের চিন্তা ভাবনা মাথায় আসছিল যে আসলে কি করলাম আসলে। এরপরে তার কিছু আত্মীয় স্বজন আসলো ঢাকা থেকে এসে তাকে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরে আমরা প্রায় বেশ কিছুদিন এটা নিয়ে নিজেদের ভিতরে আলাপ করেছি, কিন্তু আসলে কোনো কুল কিনারা পাইনি। যখন কুল কিনারা পেলাম না, ওকে ফাইন, আমরা একদম চুপচাপ চেপে গেছে বিষয়টা নিজেদের ভেতরে। বছর 3-4 পার হলো। 2004-এ যখন ঢাকায় আসলাম ভার্সিটিতে, 2005-এ ভর্তি হলাম, তখন পড়া শুরু করলাম। তো সেই কিছুদিন পরে আমরা ওই সময় লালবাগের একটা বাসায় থাকতাম। আচ্ছা, লালবাগ পুরান ঢাকার কাছাকাছি এলাকা। তো ওই এলাকার বাড়িঘরগুলো কিন্তু একটু পুরনো ধাঁচের হয়। তো যেহেতু পুরনো ধাঁচের হয়, সেহেতু সব বাসার দিকে আসলে ওভাবে নজর দেওয়া হয় না। কিন্তু একটা বাসার দিকে আমাদের খুবই নজর যেত, কারণ হচ্ছে সেই বাসায় আমরা সবসময় লাইট জ্বালানো দেখতাম রাতেও। হ্যাঁ, আমি আর আমার একজন কাজিন, যে আমার সাথে একই ইউনিভার্সিটিতে আমরা ভর্তি হয়েছিলাম, তো আমরা দুজনে প্রায় সময় খেয়াল করতাম যে আসলে কেন। তো একদিন এমনিতেই নিজেদের ভেতরে আলাপ করতে করতে সেই পুরনো গল্প, যে টেরিকে দেখেছিলাম যে সে এরকম রুমে লাইট জ্বালিয়ে রাখতো, তো এসব নিয়ে নিজেরা অনেক আফসোস করে যে আমরা মনে মনে ভাবছিলাম যে আচ্ছা ঠিক আছে, আমাদের কারণে হয়তো লোকটা মারা গেছে ভয়ে। কিন্তু আসলেই কি বিষয়টা তাই কিনা? বিষয়টা এমন ছিল যে একদিন আমরা ভোরবেলা বের হয়েছি বাসা থেকে বের হওয়ার পর হঠাৎ করে দেখলাম যে তালা খুলে কেউ একজন ঘরে ঢুকছে ওই বাসাটায়। খুব ভালো করে তাকিয়ে দেখলাম যে আসলে আমরা হয় দেখতে ভুল করছি, না হলে আমাদের কোন একটা মানে মতিভ্রম টাইপের কিছু একটা হয়েছে। কারণ হচ্ছে মানে একদম অবিকল সেই লোকটার মতোই চেহারা, মানে যে লোকটার কথা বলছিলাম স্বাস্থ্যকর্মী, সেই লোকটার মতোই চেহারায়, সেই মানে একই রকমের শার্ট, মানে যে ধরনের শার্ট উনি পরতেন ওই সময়, আবার একই রকমের চলাফেরা। পেছন থেকে দেখে আমরা মানে একদম মানে দুজনেই একদম দাঁড়িয়ে গেছি যে আসলে একই রকমের চেহারা, যে মানুষটা মারা গিয়েছে সেই মানুষটাকেই আবার কিভাবে একই জায়গায় বলতে ঢাকায় দেখতে পাচ্ছি এত দূর এসে, এবং সেটাও বেশ কয়েক বছর পর, প্রায় 4 বছর পর, 5 বছর পর। তখন আসলে আর কৌতূহল চেপে রাখতে পারলাম না, সাথেই চলে গেলাম সেই লোকটার কাছে। লোকটা ভীষণ পরিমাণে ধমক দিয়ে আমাদেরকে সেখান থেকে তাড়িয়ে দিলেন, এবং সেই ধমকের সুরেও মনে হচ্ছিল যে আসলে হয়তো মানে মনে হচ্ছে যে না একই রকম ভয়েস, মানে কোনো মতেই যেহেতু একই সাথে দুইজন দেখেছি, কেউ কাউকে অবিশ্বাস করতে পারছি না, নিজেকেও বিশ্বাস করতে পারছি না আসলে কি ঘটছে। সবকিছু মিলিয়ে একদম জগে খিচুড়ি হয়ে গেছে। তো যাই হোক, এরপরে মনে হচ্ছিল যে আচ্ছা ঠিক আছে, আমরা হয় আমাদের ভুল বা কিছু একটা, কিন্তু সবকিছুই কেন জানি কিভাবে মিলে যাচ্ছিল। আচ্ছা, যেমন ওখানে যে আপনার কমিউনিটি হেলথ ক্লিনিক যেটা আছে, পরে খোঁজ নিয়ে জানা গেল যে সেই লোকটা ওখানে কাজ করেন। আচ্ছা, তখন মনে হলো যে হ্যাঁ, ওই লোকটা তো আসলে আমাদের গ্রামে স্বাস্থ্যকর্মী ছিল সে, এবং সে এখানেও কমিউনিটি হেলথ ক্লিনিকে কাজ করছে। তাহলে আরো খোঁজ নেওয়া দরকার। কৌতূহল থেকেই আসলে এগুলো, এবং তখন তো একেবারে মানে বয়সও অনেকটা কম, আবার কিছুটা সাহসও আছে, বড় হয়েছে মনে হচ্ছে এরকম। তো তাহলে সে লোক মারা গেল কিভাবে? এরপরে আমরা সেই লোকের বাসায় আরেকদিন দুজনে, আমি আর আমার কাজিন দুজনে প্ল্যান করলাম যে আচ্ছা ঠিক আছে, আমরা ওই লোকটার বাসায় যাব এবং ওই লোকটার সাথে কথা বলতে চাই যে আসলে কি ঘটনাটা কি হয়েছে। তো পরে এখন হঠাৎ করে এই কোন এক শুক্রবার হবে আর কি,
আমরা দুপুরে জুমার নামাজ শেষ করে, দুপুরের লাঞ্চ শেষ করে আমরা সেই লোকটা বাসায় গেলাম। বাসায় যেয়ে দেখতে পেলাম তালা, সেই লোকটা নেই। আচ্ছা ঠিক আছে, ওয়েট করছি 2 সপ্তাহ পার হয়ে গেল, সেই লোকের কোনো খবর নেই। মোটামুটি আমরা ভুলে গেছি যে আসলে এই নামে কোনো একটা লোককে আমরা দেখেছি বা এরকম, মানে পুরো বিষয়টাই মোটামুটি মাথা থেকে বের হয়ে গেছে। এরকম আবার দেখা যেত যে যেহেতু মেস করে থাকতাম আমরা সবাই, রাতে একটা কার্ড খেলার একটা প্রবণতা ছিল। তো কার্ড খেলা শেষ করে আমরা 12টা-1টার দিকে হয়তো বের হয়ে একটু চা খেতাম, বা দেখা গেছে যে সেমিস্টার ফাইনালের আগে রাতে পড়াশোনা করে চা খেতে বের হতাম। তো বের হলাম, বের হয়ে একটা চায়ের দোকানে গেলাম, একদম আজিমপুর কবরস্থান লাগোয়া একটা চায়ের দোকান আছে। তো সেই চায়ের দোকানে আমরা খুব চা খেতাম। তো সেখানে লালবাগ থেকে হেঁটে আসতে 10-15 মিনিটের রাস্তা আর কি। আচ্ছা। তো আমরা বালুর মাঠ থেকে হেঁটে আমরা ওই চায়ের দোকানে আসলাম। চায়ের দোকানে এসে হঠাৎ দেখছি যে সেই লোকটা ওখানে চা খাচ্ছে। আচ্ছা। এবার মানে কোনোভাবেই আর ভুল করিনি, সাথে সাথেই তাকে জিজ্ঞেস করলাম যে ভাই আপনার কি নাম? তো সে কোনো উত্তর দিচ্ছে না। পরে আমি তাকে আবারও জিজ্ঞেস করলাম যে আসলে আপনার কি নাম, আপনার সাথে একটু পরিচয় হওয়া দরকার। তো সেই লোক বলছে যে আমার পরিচয় নিয়ে তোমরা কি করবে? তো বললাম যে দেখেন, আমরা একজন লোককে দেখেছি একদম একেবারেই আপনার মতো, একই চেহারা, একই সব কিছু। তো সেই লোক আর কিছু বললেন না, চা শেষ করে তাড়াতাড়ি বিল দিয়ে সে বললো যে তোমরা ভুল দেখেছো। সে চলে গেল। চলে যাওয়ার পরে আমাদের কৌতূহল আরও বেড়ে গেল যে আসলে এটা হচ্ছে কি, একই রকম দেখতে, একই রকম সব কিছু একরকম। এবং এত কথা জিজ্ঞেস করলে নিশ্চয়ই কেউ নামটা তো অবশ্যই বলবে, অ্যাটলিস্ট ভদ্রতার খাতিরে তো অ্যাটলিস্ট পরিচয়টা দেবে, তাও দিচ্ছে না। এরপরে আরও কিছুদিন ওয়েট করার পরে একদিন সেই লোকটাকে বাসায় পাওয়া গেল। সে কোনোভাবেই তার রুমে যেতে দিতে রাজি নয়। সে বললো যে আমি এখানে দাঁড়িয়েছি, আপনি এখানে বলেন। তো তখন তাকে আমরা পুরো বিষয়টা খুলে বললাম। খুলে বলার পরে সেই লোকটা হাসলো অনেকক্ষণ, হেসে বলল যে আপনাদের মনে হয় কোথাও ভুল হচ্ছে। পরে আমরা জিজ্ঞেস করলাম যে কেন, কি হয়েছে, কি ব্যাপার? সে লোকটা বলছে যে আমরা মানে সে স্বীকার করলেন যে আমি 2000 সালে গিয়েছিলাম সারিয়াকান্দি এলাকায়, স্বাস্থ্যকর্মী হিসেবে আমি কাজও করেছি। আচ্ছা। আমি সেখানে প্রায় 6-7 মাস বা বছর খানিকের মতো ছিলাম, কিন্তু আমি তার কিছুদিন পরে আমি চলে এসেছি। আচ্ছা। আপনাদের সঙ্গে তো তার কোনো পরিচয় ছিল না তখন, বা চেহারা চিনতো এরকম? না, এরকম কিছু না। বললো যে ওই গ্রামের অমুক অনেক, মানে আমাদের যে মুরব্বীরা আছে বা গ্রামের যারা ওই সময়কার চেয়ারম্যান মেম্বার ছিলেন, তাদের সবাইকে সে চেনে, সবার নামই সে বলতে পারছে। কিন্তু আমরা মানে এখনো পর্যন্ত এটার কোনো মানে কুল কিনারা করতে পারিনি যে আসলে কিভাবে একই লোক, আমরা জানতে পারলাম সে মারা গেছে, পরবর্তীতে আবার দেখতে পাচ্ছি সে বেঁচে আছে, এবং মাঝখানে যে আসলে আমাদের সাথে এত ঘটনাটা ঘটলো, এক্স্যাক্টলি, নিশ্চয়ই সেটা আসলে মানে কিভাবে ঘটলো, কেন ঘটলো, এবং আসলে এর পেছনে কি ছিল, এই জিনিসগুলো আমরা এখনো পর্যন্ত সেটা খুঁজে বের করতে পারিনি। নিশ্চয়ই সায়েন্টিফিক কোনো ব্যাখ্যাও নিশ্চয়ই নয়। হয়তো আমাদের জাগতিক দৃষ্টিকোণ থেকে আমরা এইটুকু চিন্তা করতে পারি যে সেই মানুষটি হয়তো নতুন করে আবার এখানে চাকরি করছেন বা সেই জায়গা থেকে চলে এসছেন, অথবা মৃত্যুর খবরটিও হয়তো গুজব হতে পারে, আবার নাও হতে পারে। কিন্তু যেহেতু নিজের গ্রামের মানুষ, তারা নিশ্চয়ই ঠিক এইভাবে মিথ্যে বলবে না। এবং তারপরে সেই রাতের যেই ঘটনা, সেটি নিশ্চয়ই কেউ স্বাভাবিকভাবে নেবে না। কেউ হয়তো ভাববে যে নিশ্চয়ই তোমরা ভুল দেখেছো সেই সময়, কিন্তু যেহেতু আপনারা দেখেছেন সেই সময়টাতে, সেটি তো ভুল হওয়ার মতো নয়। এবং আরেকটা মজার ব্যাপার হচ্ছে যে ওটাই ছিল তার সাথে আমাদের সর্বশেষ দেখা। এরপরে আর কোনোদিন, এই যে এতদিন ঢাকা শহরে আছে, কোনোদিন তার সাথে দেখা হয়নি। অদ্ভুত। এবং ঠিক এই জায়গাটাতেই আসলে আমরা মাঝে মাঝে খুব অসহায় হয়ে পড়ি। আপনি, আমি, আমরা প্রত্যেকেই বিচার, বুদ্ধি, বিশ্লেষণ, আধুনিকতা, যান্ত্রিকতা, তথ্য প্রযুক্তি সবকিছুর মাঝেও এমন কিছু মুহূর্ত আসে, এমন কিছু ঘটনা ঘটে যেখানে কোনো কিছুই, কোনো যুক্তি আর কাজ করে না।
সেখান থেকে এমন কিছু ঘটনার উৎপত্তি হয় যেটা সারা জীবন আমাদেরকে বয়ে বেড়াতে হয়। এবং আমি এইটুকু প্রার্থনা করি যে সেই ঘটনাগুলো থেকে আপনার কিংবা আপনার কোনো আত্মীয় পরিচিত পরিবারের কারো যেন কোনো ক্ষতি সাধিত না হয়। প্রত্যেকটা মুহূর্তে ভালো থাকার প্রার্থনা করি এবং পরিবারের সবাইকে নিয়ে আপনি ভালো থাকবেন সেই প্রত্যাশাই করি। তাবিজ চলছে এই মুহূর্তে জাহান অরণ্যর সঙ্গে। আজকে আমাদের বিশেষ অতিথি রাকিবের সঙ্গে আমাদের আরও বেশ কিছু গল্প রয়েছে, সেগুলো আমরা শুনবো। এই মুহূর্তে ছোট্ট একটা বিরতি নেব এবং সেই বিরতির পরে আবারও আপনাকে প্রত্যাশা করব আপনি আমার সঙ্গেই থাকবেন। শুনছেন তাবিজ, ছোট্ট বিরতির পর ফিরছি আবার। তাবিজ পর আবার আপনার সঙ্গে হাজির হলাম। আপনি শুনছেন ক্যাপিটাল FM 94.8 শনিবারে বিশেষ আয়োজন তাবিজ চলছে। সঙ্গে আছে জাহান অরণ্য আপনার জন্য। ফেসবুকে জয়েন করেছেন নিশ্চয়ই। এটুকু সময়ের মধ্যে facebook.com/capitalfm 94.8 এবং যদি আপনার কোনো মন্তব্য লিখে জানাতে টেক্সট করতে হয় তাহলে CFM স্পেস আপনার নাম সঙ্গে লোকেশন লিখে আপনার সেই মন্তব্য পাঠিয়ে দেবেন 26969 নম্বরে। তাহলে সেটা আমার কাছে এসে পৌঁছে যাবে। এবং আপনার সঙ্গে ঘটে যাওয়া কোনো ঘটনা যদি আপনি শেয়ার করতে চান ফেসবুকে লিখে জানালেই সবচেয়ে ভালো, তাতে করে আপনি পুরো ঘটনাই একসঙ্গে লিখে পাঠাতে পারবেন। অনেকেই তার নিজের জীবনের ঘটনা শেয়ার করছেন, অনেকেই তার প্রিয় বন্ধু পরিচিত কারোর সঙ্গে ঘটে যাওয়া কোনো ঘটনা লিখছেন। এবং এই ঘটনাগুলো আমরা পড়ি এবং যত পড়ি, যত শেয়ার করি, যত শুনি, ততই যেন মনে হয় যে একটা আলাদা জগতের মধ্যে আমাদের বসবাস, আমরা সেখানে বিচরণ করি এবং সেইখানে আমাদের প্রত্যেকের এক একটা চরিত্র আছে, আমাদের এক একটা অস্তিত্ব আছে এবং সেই জায়গাটা আমরা কখনোই অস্বীকার করতে পারি না বা অস্বীকার করিও না। সেই জগতের বাসিন্দা নিশ্চয়ই কেউ না কেউ আছেন এবং মাঝে মাঝে সেখানে ঘুরে আসতে ইচ্ছে হয়। কিন্তু অদ্ভুত একটা নিয়ম হচ্ছে প্রকৃতির যে নিয়ম, সেই নিয়মে আমরা চাইলেই সব কিছু করতে পারি না। কিন্তু মাঝে মাঝে এমন কিছু বিষয় আমাদের চোখের সামনে এসে উপস্থিত হয় যেটার ব্যাখ্যা বিশ্লেষণ করতে গেলে অনেক অনেক সমাধান, অনেক উত্তর হয়তো আসবে, কিন্তু সবগুলোই কি আপনার কিংবা আমার নিজের মনের মতো হবে কিংবা আমাদের যে বিবেক, আমাদের সেই বুদ্ধি, সেই অনুযায়ী আসলে হবে না। এবং সেই সময়টাতে আপনি অনেক রকম যুক্তি দিয়ে, অনেক তর্ক দিয়ে আপনি সেটাকে নিজের মতো করে মেলাতে চাইবেন, কিন্তু সেই ঘটনাগুলো মাঝে মাঝে আপনার যুক্তি, আপনার বুদ্ধি বিবেকের বাইরেই থেকে যায়। এবারে যে ঘটনাটি শেয়ার করব, ইয়ামিন এলান সেই ঘটনাটি আমার সঙ্গে শেয়ার করেছেন, আমি আপনার সঙ্গে শেয়ার করতে চাই। লিখেছেন তিনি, মেয়েটি সুইসাইড করেছে ও গোফরের খোঁজ কেউ জানে না। ঘটনাটা শুনেছি আমাদের মসজিদের মুয়াজ্জিনের কাছ থেকে। তার নাম হানিফ, বয়স 40-এর মতো হবে। সে চাকরি সূত্রে খুলনায় থাকতেন। তার বাড়ি বাগেরহাট জেলার চিকলমারি থানার কালকিনি গ্রামে। প্রতি বৃহস্পতিবার আসরের নামাজ শেষে গ্রামের বাড়ি যেতেন এবং শনিবার জোহরের নামাজ আমাদের মসজিদেই পড়েন। মূল ঘটনা বলি এবার। তার ভাষায় দিনটা ছিল বৃহস্পতিবার। আমি খুলনা থেকে রওনা দিলাম বিকেল 6টায়। আমাদের সদর থানায় পৌঁছাতে রাত 9টা বেজে যায়। সদর থেকে আমার বাড়ি আরো 20 কিলোমিটারের পথ। কোনো গাড়ি না পেয়ে একটা মোটর বাইকে চড়ে, ভাড়া করা মোটরসাইকেলকে বাজার পর্যন্ত আসি। এর পরের রাস্তা ভাঙা এবং কাদা থাকায় গাড়ি আর যেতে পারবে না বলে তাকে ছেড়ে বাজারে পৌঁছাই। সময় তখন রাত 9:50। বাজার থেকে আরো 3 কিলোমিটার দূরে আমার বাড়ি। বাজারের কোনো দোকান খোলা নেই। আকাশ একটু মেঘলা থাকায় বেশ অন্ধকার লাগছে। আমার কাছে একটা 2 ব্যাটারি টর্চ। আমি হাঁটতে লাগলাম। যে রাস্তা দিয়ে হাঁটছি তা 6 মাটির রাস্তা। রাস্তার বাম পাশে ছিল খাল, ডান পাশে পাট ক্ষেত। কিছু দূরে হাঁটার পর একটা পূজা মণ্ডপ। মণ্ডপটার গেটের উপরে একটা মহাদেবের মূর্তি 25 ফুট হবে ও তার পাশেই
শ্মশান। মহাদেবের মূর্তিটার গায়ে শ্যাওলা পড়ায় ওটাকে ভয়ঙ্কর দেখাচ্ছিল। শ্মশানটার দিকে যখন তাকালাম, মনে হয় কেউ যেন একটা ওখান থেকে দৌড়ে আসবে আমাকে ধরতে। কিছুই দেখি না, কিন্তু মনে হচ্ছে কেউ বুঝে আমাকে দেখছে, আমাকে অনুসরণ করছে। আমার পেছনে কেউ বুঝি আছে। দোয়া পড়তে থাকি মনে মনে। প্রথমে কিছু মনে থাকলেও পরের কথাগুলো ভুল হতে থাকে। কিছু দূর যাওয়ার পর পাশের খালে একটা নৌকা দেখে একটু সাহস পাই। নৌকায় লাইট মারি, কিন্তু কোনো সাড়া শব্দ নেই। আমি জিজ্ঞেস করি, কেউ কি আছেন? তবু কোনো সাড়া না পেয়ে আমি নৌকার কাছে যাই। নৌকার পাটাতনের ভেতরে লাইট মারি। ভেতরে যাকে দেখলাম তাকে আমি চিনি। তার নাম গফুর। গফুরকে বললাম, কিরে তুই এত রাতে এখানে কি করিস? গফুর বলল, আমি না থাকলে আপনার এত রাতে। কথাটা শুনে ঘড়িটা দেখি, তখন ঘড়িতে 1:55। আমি যেন আকাশ থেকে বললাম, এত সময় তো হতে পারে না। আমি কি 3 ঘন্টা ধরে হাঁটছি? মোটের পরে 3 থেকে 30 থেকে 40 মিনিটের রাস্তা। আমি গফুরকে কিছুই বুঝতে দিলাম না। গফুরকে বললাম, গফুর আমার একটু পার করে দে। এই বলে আমি গফুরের নৌকায় উঠলাম। নৌকা পাড়ে ফেরার পর আমি গফুরকে বললাম, গফুর আমার একটু বাসা পর্যন্ত পৌঁছে দেবে? গফুর একটু ভেবে বলল, ভয় পাইলেন? চলেন আমরা দুজন একসাথেই হাঁটি। কিছু দূর আসার পরে আমি খেয়াল করলাম গফুর আমার পেছন পেছন হাঁটে। সামনে একটা কবরস্থান, এবং কবরস্থান থেকে ধোঁয়া বেরোচ্ছে। যখন কাছে এসে লাইট মারলাম, সেই কবরের দিকে দেখি একটি মেয়ে সাদা কাপড় পরা, চুলগুলো ছেড়ে দেওয়া, কবরের স্থানের ভেতর থেকে হাত ইশারায় আমাদের ডাকছে। মেয়েটিকে দেখে আমি চিনেছি, ওর নাম ময়না। আমি গফুরকে বলি, ওটা ময়না না? হঠাৎ বুকের ভেতরটা আমার কেমন যেন করে উঠলো, শরীর কেঁপে গেল। আমার পাশে গফুর নেই। আমি একটা চিৎকার দিয়ে দৌড়াতে দৌড়াতে বাসার সামনে গিয়ে অজ্ঞান হয়ে পড়ি। বাড়ির লোকজন আমাকে তুলে নিয়ে মাথায় পানি দেয়। কিছুক্ষণ পর আমার জ্ঞান ফিরলে আমি তাদের সবকিছু খুলে বলি। আমার কথা শুনে তারা একে অপরের দিকে এমনভাবে মুখ চাওয়াচাওয়ি করে যেন আমি তাদের মিথ্যা বলছি। পরে জানতে পারি গফুর ও ময়নার মধ্যে একটা সম্পর্ক ছিল। গফুর মাঝি কাজ করে, ও ময়নার বাবা একটু প্রভাবশালী। তাদের সম্পর্ক মেয়েটির পরিবার মেনে নেয়নি, তাই মেয়েটি সুইসাইড করেছে। আর গফুরের খোঁজ কেউ জানে না। ঘটনাটা এখনো একবার শুনেছিলাম বলে মনে হচ্ছে। তারপর অসংখ্য ধন্যবাদ এই ঘটনাটি আমার সঙ্গে শেয়ার করবার জন্য। তাবিজ বিশেষ এই আয়োজন, এবং যে আয়োজনে আপনার উপস্থিতি, আপনার একসঙ্গে থাকা, সেটাই প্রত্যাশা করে, এবং আপনার সঙ্গে ঘটে যাওয়া কোনো ঘটনা নিশ্চয়ই আপনি আমার সঙ্গে শেয়ার করবেন। এবং সেই ঘটনাটা যদি একটু নতুন কোনো ঘটনা হয় তাহলেই সবচেয়ে ভালো হয়, পুরনো কোনো ঘটনা না হয়। এবং একটা বিষয় মাথায় রাখবেন, যাতে করে ঘটনার জন্য পুরোটুকু আপনি একসঙ্গে লিখে পাঠান। অর্ধেকটুকু লিখে পাঠালে তার কোনো অর্থই হয়তো আমি উদ্ধার করতে পারি না, কিংবা যে মানুষটি এই মুহূর্তে শুনছেন তার জন্য বিরক্তির উদ্রেক হতে পারে। ইয়ামিন এলান, তার ঘটনা আমরা শুনলাম, এবং তারপরে আরও বেশ কয়েকটা ঘটনা কিন্তু রয়েছে, এবং সেই ঘটনাগুলোও অবশ্যই আপনাকে পড়ে শোনাবো। আমাদের নিয়মিত একজন অতিথি এবং আমাদের একজন শ্রোতা, যার নাম মিম আক্তার মিম, তিনি আমাদের প্রত্যেক পর্বেই বিভিন্ন ঘটনা লিখে পাঠান, এবং সেই জন্য অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা আপনি সঙ্গে যুক্ত থাকেন এবং যুক্ত আছেন বলে। মিমের ঘটনাটি এবার আপনার সঙ্গে শেয়ার করব। তিনি বলছেন, ঘটনাটি ঘটে আমার এক ফ্রেন্ডের সাথে। তার নাম নিশাদ। সে আমার সাথেই ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ে। এই ঘটনাটি ঘটে প্রায় 1 বছর আগে। নিশাদ তার বাবা মার সাথে গ্রামের বাড়ি রংপুরে বেড়াতে যায়। গ্রামের নামটি সঙ্গত কারণে বলছি না। আমি আগে বলে রাখি, সে একটু ডান পিঠে, কাউকে খুব একটা গ্রাহ্য করত না। যাই হোক, আমি ঘটনায় ফিরে যাই। গ্রামের বাড়িতে যাওয়ার পর একদিন রাতের বেলা সে তার বাবা মার সাথে রাগারাগি করে বাসা থেকে বের হয়ে আসে, এবং হাঁটতে হাঁটতে একটি নির্জন জায়গায় একটি
পুকুর পাড়ে এসে পড়ে এবং তারপর সে একটি খেজুর গাছের নিচে বসে তার ফোনে গেমস খেলতে থাকে। গেম খেলতে খেলতে একটা পর্যায়ে তার ফোনের চার্জ শেষ হয়ে যায়। তখন সে চুপচাপ বসে থাকে। হঠাৎ সে খেয়াল করে একজন বয়স্ক লোক তার দিকে হেঁটে আসছে। সেই লোকটি তার কাছে এসে বলল, তুমি কে, আর এত রাতে এখানে কি করছো? তারপর নিশাত তার পরিচয় দেয় আর বলে যে সে এখানে এমনিতেই বসে আছে। তারপর সেই লোকটি বলে, না, এত রাতে এখানে বসে থাকতে হবে না, তুমি বাসায় চলে যাও, এত রাতে এখানে থাকা ঠিক না। নিশাত লোকটির কথা একটু বিরক্ত হয় আর বলে যে, আমি এখানে আরো কিছুক্ষণ থাকবো, আপনি জানতো। তারপর সেই লোকটি বলে, আচ্ছা তা ঠিক আছে, তুমি আরো কিছুক্ষণ থাকো, তবে বেশিক্ষণ থেকো না। তারপর সেই লোকটি চলে যায়। কিন্তু নিশাত ওখানে বসেই থাকে। কিছুক্ষণ পর নিশাত দেখে যে তার এক ছোটকালের বন্ধু শাহিন, যে ওই গ্রামেই থাকতো, সে আসছে নিশাতের সাথে। শাহিনের প্রায় 4-5 বছর পর দেখা। শাহিনের সাথে দেখা হওয়ার পর নিশাত ওর সাথে কিছুক্ষণ কথা বলে। তার কিছুক্ষণ পর শাহিনও ওখান থেকে চলে যায়। শাহিন চলে যাওয়ার পর নিশাত বুঝতে পারে যে অনেক রাত হয়ে গেছে, তারও এখন বাসায় যাওয়া উচিত। তো সে বাসার পথে রওনা হয়। প্রচন্ড অন্ধকার রাস্তা দিয়ে সে হেঁটে চলে তার বাসার দিকে। হঠাৎ সে দেখতে পায় যে কিছু লোক একটি লাশ খাটিয়ায় করে নিয়ে আসছে। তার দিকে সেই দৃশ্য নিজের চোখের সামনে দেখে এবং সামনের দিকে এগোতে থাকে। যখন তারা সবাই নিশাতের সামনে আসে, তখন একটা লোক নিশাতকে বলে, তুমি এত রাতে এখানে কি করছো? তখন নিশাত বলে যে, এমনি আমি ঘুরতে আসছিলাম। তখন ওই লোকটি বলে যে, ঘুরতেই যখন আসছো তখন আমাদের সাথে চলো, একজন মারা গেছে, তাকে দাফন করতে হবে। এত রাতে মানুষ, আমরা খুব কম লোক আছি, তাই তুমিও আমাদের সাথে চলো। প্রথমে নিশাত রাজি না হলেও পরে সে রাজি হয়। তো নিশাত তার সাথে কবরস্থানে যায়, তাদের সাথে সে লাশটিকে দাফন করতে। কবরস্থানে গিয়ে সে অজু করে লাশটি কার তা জানার জন্য একটু কৌতূহল বোধ করে। তাই সে লাশটি দেখতে যায়। যে লোকটি লাশের পাশে বসেছিল তাকে বলে লাশটি দেখাতে। যখন সেই লোকটি লাশের মুখের উপর থেকে কাফনের কাপড় সরায়, তখন নিশাত যা দেখে তা দেখার জন্য সে কখনোই প্রস্তুত ছিল না। সে দেখলো কাফনের কাপড় দিয়ে মরানো সেই লাশটি, আর সেই লাশটি আর কারো নয়, সেই বন্ধু শাহিনের লাশ। লাশটি দেখার পরে তার মস্তিষ্ক আর কিছুই কাজ করছিল না। কিছুক্ষণ লাশের দিকে হতভম্ব হয়ে তাকিয়ে থাকে। তারপর লাশের পাশে বসে যে ছিল তাকে জিজ্ঞেস করে যে শাহিন কখন মারা গেছে। তখন সেই লোকটি বলে যে আজ সন্ধ্যায় পুকুরে ডুবে মারা গেছে। তখন সে আর কাউকে কিছু বলার সময় পায় না, কারণ ততক্ষণে জানাজার নামাজ প্রায় শুরু হয়ে যায়। তাই সে আর 7-5 না ভেবে জানাজায় শরিক হয়। আমরা জানি সাধারণত জানাজার নামাজ 5 থেকে 10 মিনিটের মধ্যে শেষ হয়ে যায়। তবে এই জানাজার নামাজ শুরু হওয়ার প্রায় 20 মিনিট হওয়া সত্ত্বেও জানাজার নামাজ শেষ না হওয়ায় সে একটু পেছনের দিকে তাকায় এবং দেখে যে জানাজার নামাজের পিছনে যারা দাঁড়িয়েছে তাদের সবার পা উল্টো। সাধারণ মানুষের পায়ের আঙুল থাকে সামনের দিকে আর পায়ের গোড়ালি থাকে পেছনের দিকে, কিন্তু তাদের পায়ের আঙুল ছিল পেছনের দিকে আর গোড়ালি ছিল সামনের দিকে। এটা দেখে সে খুব ভয় পায় এবং সেখান থেকে দৌড়ে পালানোর চেষ্টা করে। তবে তার পা যেন মাটির সাথে একদম লেগে গেছে। সে এক পাও নাড়াতে পারে না। চিৎকার করার চেষ্টা করে, তবে তার মুখ দিয়ে কোনো আওয়াজই বের হয় না। অনেক কষ্টে সে প্রাণপণ চেষ্টা করে দৌড়ে পালাতে সক্ষম হয় এবং সে দৌড়ে কবরস্থান থেকে বের হয়ে আসে এবং বাড়ির দিকে দৌড়াতে থাকে। কিছু দূর যাওয়ার পর সে সেই রাস্তায় একটা ছেলেকে দেখতে পায়। সে ছেলেকে দেখতে পেয়ে একটু সাহস পায় এবং তার কাছে গিয়ে তাকে
যখন সেই ছেলেটিকে তার দিকে তাকায় তখন সে সম্পূর্ণ হতভম্ব হয়ে যায়। সে দেখে সেই ছেলেটি আর কেউ নয়, তার বন্ধু শাহিন, যার লাশ একটু আগে কবর দেওয়ার জন্য জানাজার নামাজ পড়ানো হচ্ছিল এবং যে জানাজা থেকে একটু আগে পালিয়ে এসেছে। শাহিনের দিকে তাকিয়ে একটি ভয়ঙ্কর হাসি দিয়ে বলল, কিরে, দৌড়ে কোথায় পালাচ্ছিস? আমায় কবর দিবি না? এই কথা শোনার পর নিশাদ আর সহ্য করতে পারে না। সহ্য করতে না পেরে সেখানেই সে জ্ঞান হারায় করে তার বাড়িতে। সে দেখল যে তার আশপাশে তার বাবা, মা এবং আত্মীয় স্বজনরা দাঁড়িয়ে আছে। তখন তার মা তাকে জিজ্ঞেস করে যে, কাল রাতে কোথায় গিয়েছিলি? তোর বাবা তোকে কবরস্থানের পাশের রাস্তায় অজ্ঞান অবস্থায় পেল। তখন নিশাদ গত রাতের সেই ভয়ঙ্কর ঘটনা সবাইকে বলে। এই ঘটনা শোনার পর সবাই নিশাদের দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে। তখন নিশাদ বলে যে, কি ব্যাপার, সবাই আমার দিকে ঠিক এইভাবে তাকিয়ে আছেন কেন? তখন তার দাদি বলে যে, শাহিন 7 মাস আগে ওই পুকুরে ডুবে মারা গিয়েছিল, যে পুকুরের পাশে খেজুর গাছের নিচে নিশাদ বসেছিল। এবং সে আরো জানতে পারেছে গ্রামের অনেককেই ওই পুকুর পাড়ের ধারে শাহিনকে দেখতে পায়, যে এই পুকুরে ডুবে সে মারা গিয়েছিল। তার পরের দিন নিশাদ তার গ্রামের বাড়ি থেকে চলে আসে। অসংখ্য ধন্যবাদ মিম আক্তার মিম আপনার এই অদ্ভুত ঘটনাটির জন্য। এবং পরিচিত মানুষজনদেরকে দেখতে পাওয়া এই রকম ঘটনা আমি প্রায়ই শুনেছি এবং অনেকেই বলেছেন এমন কোনো ঘটনা তার সঙ্গেও ঘটেছে কিংবা তার কোনো প্রিয় মানুষের সঙ্গেও ঘটেছে। যাই হোক, সেই ঘটনা শুনলাম এবং আরও কিছু ঘটনা নিশ্চয়ই শুনবো, রয়েছে আমার কাছে জমা, সেগুলো এক এক করে আপনার সঙ্গে শেয়ার করব। এবার যার ঘটনাটি শেয়ার করতে চাই তার নাম হচ্ছে সাদিদ আল রুমান। তার ঘটনা শেয়ার করব এবং এই ঘন্টার একেবারে শেষ দিকে রয়েছে আমি, পরের ঘন্টায় ফিরবো। ঘটনাতে যাওয়ার আগে কিছু টেক্সট রিড আউট করতে চাই। অর্ণব মানিকগঞ্জ থেকে বলেছেন, ভাইয়া লাস্ট এর গল্পটা আগে কোথাও একবার শুনেছি। আবিদ খান বলছেন, কেমন আছেন ভাইয়া? আমি তাবিজের একজন নিয়মিত লিসনার, ফার্স্ট মেসেজ করলাম। পারভেজ গাজীপুর থেকে আছেন, আমি কুড়িগ্রাম থেকে শুনছি। সেই সঙ্গে রাজীব আছেন ভালুকা থেকে, ভালো লাগছে, আরও ভয় পেতে চাই। অসংখ্য ধন্যবাদ আপনাকে। অয়ন খান আছেন ঢাকা থেকে, আই লাভ তাবিজ, অসংখ্য ধন্যবাদ অয়ন। সেই সঙ্গে ঝুমা আছেন, আমি একজনকে মন প্রাণ দিয়ে ভালোবাসি, বাট সে আমাকে ছেড়ে চলে গেছে, আমি এখন কি করতে পারি? সজীব আছেন, তিনি আমার সঙ্গে যুক্ত আছেন। ইউসুফ দরবেশ ভাওয়াল গাজীপুর থেকে আছেন। রামিসা, তিনি শুনছেন তাবিজ, আরো ভয়ের রহস্যের ঘটনা চাই আমি। আচ্ছা, তিনি ব্ল্যাক ম্যাজিকের খবর আর জিনের ঘটনা শুনতে চান। নিশ্চয়ই সেরকম কোনো ঘটনা আপনার সঙ্গে শেয়ার করা হবে। তাসরিফ ঢাকা থেকে আছেন। ধানমন্ডি 15 থেকে, হ্যাপি নিউ ইয়ার, নতুন বছরে তাবিজ আরও ভালো হবে, আশা করি এসএমএসটা পড়লে আরও বেশি ভালো লাগবে। রিয়া আছেন, ভাইয়া কৃষ্ণ বালক কোথায়? কৃষ্ণ বালক তার পেশাগত দায়িত্বে একটু ব্যস্ত আছেন, নিশ্চয়ই কিছুদিনের মধ্যেই আবার তিনি চলে আসবেন। ঝুমাকে পেয়েছি আমার সঙ্গে, ঝুমা। সেই সঙ্গে আছেন পূর্ণি উত্তরা থেকে, শর্মী আছেন গাজীপুর থেকে। একটা প্রোগ্রামে তুমি বলেছিলে তোমাকে, ঠিক আছে, আমরা আপাতত ব্যক্তিগত বিষয় নিয়ে কথা নাই বা বললাম। তপু আছেন ভালুকা থেকে, শর্মী আছেন, আরও অনেকেই রয়েছেন। facebook.com/capitalfm 94.8 এই ঠিকানায় যুক্ত আছেন, তার মধ্যে নিশ্চয়ই আপনিও আছেন। যদি এখনো যুক্ত না হয়ে থাকেন তাহলে যুক্ত হতে পারেন। যে পোস্ট রয়েছে সেটি নিশ্চয়ই আপনার চোখে পড়বে, সেটাকে কমেন্ট শেয়ার নিশ্চয়ই করবেন এবং আপনার কাছে থাকা কোনো ঘটনা যদি থাকে সেটিও আমার সঙ্গে লিখে পাঠিয়ে দিতে পারেন। অনেকেই লিখছেন। এবারে যেই মানুষটির ঘটনা শেয়ার করব তার নাম বলেছি আমি, সাদিদ আল রুমান। তিনি বলছেন, আমি রুমান আজ যে ঘটনা শেয়ার করব তা আমি আমার এক ফ্রেন্ডের কাছ থেকে শুনেছি। ঘটনাটি ব্রহ্মদৈত্য এই বিষয়কে নিয়ে।
ব্রহ্মদৈত্য বলতে বোঝায় যারা মৃত মানুষের লাশ খায়। যাকে এবার ঘটনা বলি। 2005 সালের ঘটনা। এটি কোনো একটি অজ পাড়াগাঁয়ের কাহিনী। কোনো এক লোক, তার বউ আর 2 বাচ্চা নিয়ে, তার সুখের পরিবার। লোকটি অন্য এক গ্রামে জায়গায় কিনে একটি বাড়ি বানায়। বাড়ি বললে ভুল হবে, ঘর বানায়। তাদের বানানো ঘরটি ছিল খড়কুটো আর কাঠ আর টিনের তৈরি। তাদের ঘরটা ছিল ছোট একটা খালের পাশে। তখনকার ওই এলাকায় বিদ্যুৎ ছিল না, আর এক বাড়ি থেকে অন্য বাড়ির দূরত্বও ছিল অনেক। লোকটা পেশায় ছিল জেলে। হঠাৎ লোকটা একদিন মারা যায়, আর তার মারা যাওয়ার টাইমটা ছিল সন্ধ্যার পর। তো তার বউ আর 2 বাচ্চা তার লাশের পাশে বসে কান্না করছিল, আর ঘরে মৃদু মৃদু আলোয় 2টো কুপি জ্বলছিল। এক সময় রাত, তখন প্রায় 12টা বাজে, তাদের দরজায় কেউ একজন নক করে। লোকটার বউ জিজ্ঞেস করে কে। তখন বাইরের লোকটা বলে, মামি, আমি রবিন। বুঝতেই পারছেন, রবিন হলো মৃত লোকটার বোনের ছেলে। যাই হোক, দরজা খোলার পরে রবিন ভিতরে আসে এবং বলে, মামি, মামা নাকি মারা গেছে। তিনি বললেন হ্যাঁ। তারা লাশের পাশে যায়। একসময় রবিন বলে, মামি, আপনি বাচ্চা 2টাকে নিয়ে পাশের রুমে বিশ্রাম করেন, আমি এখানে আছি। তো মহিলা পাশের রুমে যায় 2টো বাচ্চাকে নিয়ে। একসময় মহিলা খেয়াল করে লাশের রুমের কুপি নিভিয়ে দেওয়া হয়েছে। তার কিছুক্ষণ পরে সে শুনতে পায় কিছু আওয়াজ, যা ছিল হাড় খেলে যেরকম আওয়াজ হয় সেরকম। মহিলা ঘরের পর্দা সরিয়ে দেখতে পায় রবিন তার মামার লাশ খাচ্ছে। এটি দেখে মহিলা তার 2 বাচ্চাকে নিয়ে বাইরের দিকে দৌড় দেয়। একসময় অনেকক্ষণ পর একটি বাড়িতে যায় এবং সব খুলে বলে। পরে তারা বলে, আপনি আমাদের বাড়ি থেকে চলে যান, তা না হলে আমাদেরই সমস্যা হবে। মহিলা অনেক অনুনয় বিনয় করার পরে তারা বলে যে, আপনি গোয়াল ঘরে গিয়ে থাকেন, আমরা গ্রামের সবাই মিলে কাল আপনার বাড়িতে যাব। পরে মহিলা গোয়াল ঘরে যায় এবং সেই গোয়াল ঘরেই রাত পার করে। পরদিন তারা ওই বাড়িতে গিয়ে দেখে শুধুমাত্র পাঁজরের একটা হাড় ছাড়া আর কিছুই নেই। কিন্তু কথা হলো, 2005 সালে যোগাযোগ ব্যবস্থা ছিল না বললেই চলে। তাহলে রবিন জানলো কিভাবে যে তার মামা মারা গিয়েছে? যেখানে গ্রামের কেউ জানতে পারলো না, সেখানে রবিন কেমন করে জানলো? আর রবিনকে পরে জিজ্ঞেস করা হলে সে বলে সে কিছুই জানে না। পরে গ্রামের মুরব্বীরা বলে ওটা নাকি ছিল ব্রহ্মদৈত্য। এমন অদ্ভুত আরো ঘটনা, আরো রহস্য এবং সেই রহস্যের জট খোলার আরো নতুন রহস্য রয়েছে আপনার সঙ্গে শেয়ার করবার জন্য। শুনছেন ক্যাপিটাল FM 94.8। শনিবারের বিশেষ আয়োজন তাবিজ এই মুহূর্তে চলছে। জাহান অরণ্য আপনার সঙ্গে আছে এবং আজকে আমাদের সঙ্গে অতিথি হিসেবে রয়েছেন রাকিব। আমরা তার ঘটনা শুনবো, তবে এই ঘন্টার একেবারে শেষ। নতুন ঘন্টায় আপনাকে আবারও আমন্ত্রণ জানাবো এবং সেই সময়ে আরও বেশ কিছু ঘটনা রয়েছে, সেগুলো আমরা শুনবো। আজকে অনেক অনেক ঘটনা আসলে পাচ্ছি, মনে হচ্ছে অনেক দিন থেকে জমেছিল এবং সেই সত্যির ঘটনা কিংবা সেই রহস্যগুলো আপনি কিংবা আপনাদের মধ্যে কেউ একজন শেয়ার করছেন। আজকে যদি সেই ঘটনা শেয়ার করতে একেবারে শেষ পথে এসে বা অনুষ্ঠানের শেষে এসে যদি আপনি শেয়ার করতে চান, তাহলে বলবো যে সেটি আজকে জমা করে রাখুন কোনো একটা জায়গায়। আগামী সপ্তাহে যখন অনুষ্ঠান শুরু হবে তার কিছুক্ষণ আগে ফেসবুকে কমেন্টে যদি আপনি লিখে পাঠিয়ে দেন, তাহলে সেটি আমি দেখতে পেয়ে যাব এবং সেখান থেকে নিশ্চয়ই আপনার ঘটনাটি আপনার কোনো বন্ধুর সঙ্গে, আপনার কোনো পরিচিত জনের সঙ্গে শেয়ার করব। এবং একটি বিষয় বলতে চাই সব সময়, সেটি হচ্ছে সাবধানের আসলে কোনো মান নেই। যতটুকু সম্ভব সাবধানে থাকা এবং নিজের মনটাকে পবিত্র রাখাটাই হচ্ছে সবচেয়ে বড় বিষয়। মাঝে মাঝে আমাদের নিজের ভেতরেই এক ধরনের ভয়, এক ধরনের আতঙ্ক নিয়ে আমরা বসবাস করি এবং ঠিক তখনই এই ভয় আতঙ্কগুলো সবচেয়ে বেশি কাজ করে যখন মনের দিক থেকে আপনি খুব একজন অপবিত্র মানুষ হয়ে থাকেন। মনের পবিত্রতা বজায় রাখাটা আসলে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ কাজ। এই সমাজে প্রত্যেকটি মানুষ যদি নিজের অবস্থান থেকে ভালো কাজ করে, একজন সৎ ব্যক্তি হিসেবে অবস্থান করে, সেই পরিবার, সেই সমাজ, সেই দেশের নিশ্চয়ই অনেক উন্নতি হবে। আর এর বাইরে যে জগৎ রয়েছে, যেখানে আপনার কোনো আধিপত্য নেই, যেখানে আপনি চাইলেও কোনো কিছু নিয়ন্ত্রণ করতে পারেন না,
সেই জগতে আপনি আসলে খুব অসহায়। তবে যেটা আপনি করতে পারেন সেটা হচ্ছে আপনার নিজের বিবেক এবং বুদ্ধি দিয়ে নিজেকে একটু সংযত রাখা, নিজেকে সৎ পথে ধাবিত করা। এই ঘন্টা একেবারে শেষ পথে চলে এসেছি। নতুন ঘন্টায় আপনাকে আবারও স্বাগত জানাবো। শুনছেন ক্যাপিটাল FM 94.8, চলছে তাবিজ। তাবিজ অসংখ্য ধন্যবাদ সঙ্গে থাকবার জন্য। শুনছেন ক্যাপিটাল FM 94.8, শনিবারের মধ্যরাতের আয়োজন তাবিজ রহস্যে ঘেরা এই জগতে আপনাকে স্বাগত জানাই। facebook.com/capitalfm 94.8 জয়েন করবেন এবং আজকের পোস্টে শেয়ার করবেন রংম্যান হৃদয়। উত্তরা অসংখ্যবার পোস্টে শেয়ার করছেন। আপনিও নিশ্চয়ই আপনার পরিচিত বন্ধু আত্মীয় স্বজনের সঙ্গে শেয়ার করবেন, যাতে করে তাবিজ সম্পর্কে বেশি মানুষ জানতে পারে এবং তারা শুনতে পারে আজকের এই অনুষ্ঠান। এবং অনেকেই দেশের বাইরে থাকেন, তাদের পরিচিত জন তারা এই অনুষ্ঠান শুনতে চান, নিশ্চয়ই তাকে বলতে পারেন তাবিজ অনুষ্ঠান শুনবার জন্য ক্যাপিটাল FM এর অ্যাপ রয়েছে প্লে স্টোর থেকে, সেটি ডাউনলোড করে কিন্তু আপনি শুনতে পারেন। এবং আমাদের ফেসবুকেও কিন্তু লিসেন লাইভ নামক অপশন রয়েছে, facebook.com/capitalfm 94.8, সেখান থেকেও শুনতে পারেন পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে। অনেকেই গল্প লিখে পাঠাচ্ছেন এবং সেই ঘটনা আর বেশি দীর্ঘায়িত না করে শেয়ার করতে চাইব। ইফতেখার আহমেদ রিফাত আছেন আমার সঙ্গে, সেই সঙ্গে আছেন রিসালাত, উত্তরা থেকে তিনি শুনছেন, লিখেছেন একজন অনেক, আজকেই শুনছি প্রথম, অনেক ভালো লাগছে, নাজমুল ইসলাম। সেই সঙ্গে তন্ময় আছেন, ভাইয়া আমার কমেন্ট পড়া হয় না কেন। গাজীপুর থেকে আছেন একজন নাইম, সেই সঙ্গে আফরিন আছেন, আফরিন আরবি। আজকের স্টোরিগুলো অনেক ভয়ের, আরও অনেক ভয়ের গল্প চাই। রংম্যান হৃদয় বলছেন ফার্স্ট কমেন্ট করলাম, অসংখ্য ধন্যবাদ আপনাকে। রিফাত বলছেন আমার ফেভারিট শো এর মধ্যে আপনারটা, এটা আমার অল টাইম ভালো লাগে, অসংখ্য ধন্যবাদ আপনাকে। শাহিনের গল্পটা অনেক সুন্দর হয়েছে। জিএম তানভীর সঙ্গে আছেন, রিয়াদ আছেন, মিম আক্তার, মিমের ঘটনা তিনি আগেও কোনো এক জায়গায় শুনেছেন বলেছেন। আবেদিন ইসলাম জামি আছেন, তিনি লিখেছেন একটি ঘটনা শেয়ার করার চেষ্টা করব। এক্সেপশনাল রাসেল আছেন, অনেক ভালো লাগছে ভাইয়া, অসংখ্য ধন্যবাদ। স্বাধীন আছেন, সেই সঙ্গে নীলা আক্তার আছেন, হে ভাইয়া কেমন আছো, তোমাদের শুনছি খুব ভালো লাগছে। অর্ণব ইসলাম নাদিম আছেন, গফরগাঁও থেকে তিনি শুনছেন, অসংখ্য ধন্যবাদ। আরেকটা গল্প এবারে একটু আপনার সঙ্গে শেয়ার করব নতুন ঘন্টায় শুরুতেই। হৃদয় মোল্লা অনিক সেই ঘটনাটি লিখে পাঠিয়েছেন। অনেকের ঘটনাটাই এবার আপনার সঙ্গে একটু শেয়ার করব। অনেক বলছেন 100% সত্যি ঘটনা। অনুষ্ঠানের শুরুতেই কিংবা কোনো একটা বর্ণনার শুরুতেই যখন কেউ বলেন যে 100% সত্যি ঘটনা, তখন তিনি জানেন যে নিশ্চয়ই এখানে অনেকের বিশ্বাস অবিশ্বাসের জায়গায় এই ঘটনার কোনো একটা জায়গা পৌঁছাতে পারে। সেখানে তিনি শুরুতেই তার একটা স্টেটমেন্ট দিয়েছেন যেটি 100% সত্যি একটি ঘটনা। তাল গাছ নিয়ে এই ঘটনাটি, এবং সেটি তার মামার সাথে ঘটেছিল 1996 সালের দিকে। জায়গাটা ছিল কোনাবাড়ির 22 মাইল গ্রামে। তো সরাসরি ঘটনায় যাওয়া যাক। মামা তখন ঘড়ির টাইম চিনত না, বয়স ছিল 10 বছর। মামার তালের প্রতি খুব নেশা ছিল, তাল টোকানো। প্রতিদিন রাতে মামা আমাদের বাড়ি থেকে একটু দূরে ছিল ধনচে ক্ষেত এবং মাঝখানে দুটো তাল গাছ ছিল। তো আমার মামা প্রতিদিন তাল টোকাতে সেখানে যেত। হঠাৎ করে একদিন জ্যোৎস্না রাতে মামা মনে করেছে যে ভোর হয়ে গেছে। তখন তাড়াহুড়া করে ঘুম থেকে উঠে যায় মামা এবং সেই ক্ষেতের মাঝখান দিয়ে তাল টোকাতে চলে যায়। কিন্তু অদ্ভুত ব্যাপার, সেখানে কোনো তাল নেই। মামার আজ একটু তাড়াহুড়া ছিল, কারণ মামার মা সেদিন তাকে বলেছিল আজকে তাল নিয়ে আসলে তালে পিঠে বানিয়ে দেবে তাকে। আমার মামা ভাবলো আরেকটু দূরে বেশ কয়েকটি তাল গাছ আছে, হয়তো সেগুলো থেকে আজকে তাল পাওয়া যাবে। তো সেই সময় গ্রামের রাস্তা ছিল খুব নিঝুম। কিছুক্ষণ যাওয়ার পরে মামা ভাবলো এখানে তো একটা গাছ আছে, সেটা ছিল রাস্তার পাশে কিছু ঝোপঝাড়ের মাঝে। মামা ভাবলো হয়তো 2-1টা তাল এখানে পেতে পারি। গাছটার পাশে এসে দাঁড়ানোর পরে মামার এক মুহূর্তের জন্য মনে হলো একটা শীতল হাওয়া যেন চলে গেল।
মামা গাছের চারপাশে খুব ভালোভাবে তখন তাল খুঁজছিলেন। মামা তখন গাছটার অনেক কাছে চলে আসেন। মামার মনে হলো তার পেছনে কেউ দাঁড়িয়ে আছে। মামা পেছন ফিরে তাকালেন, কিন্তু কিছুই দেখতে পেলেন না। সেখান থেকে চলে আসেন খালি হাতে। তারপর রওনা হলেন সেই জায়গায়, যেই জায়গাটি ছিল একটা বিশাল কারখানা ছিল। কারখানায় রাতের বেলায় মানুষ অনেকেই অনেক কিছু দেখতে পেত। কেউ সাদা শাড়ি পরে সেখান দিয়ে হাঁটছে, গভীর রাতে কেউ যেন কারো পরিচিত নাম ধরে ডাকছে সেই কারখানা থেকে। যাই হোক, মামা কোনো মতো সেই কারখানাটি পার হয়। মামার আবার এসব বিষয় নিয়ে কোনো বিশ্বাস ছিল না। তার কিছুক্ষণ পরে মামার মনে হলো তার পেছন পেছন কেউ যেন আসছে। মামা একটু পর পেছন ফিরে তাকায়, আবার একটু হাঁটে। তার মনে হচ্ছিল পেছন থেকে কেউ তাকে ডাকছে। ডাকটা ছিল তার কাছের কেউ, অনেক কষ্টে তাকে ডাকছে। মামা মনে করলো তার বন্ধুই হয়তো। মামা সোজা হাঁটতে থাকে। কিছুক্ষণ পরে তালতলায় এসে পড়ে। এখানে জেনে রাখা ভালো, জায়গাটি ছিল হরিণচালা নামে একটা জায়গা। আবার অনেক লোক তাকে নামাও বলে ডাকতো। তো মামা সেখানে যেয়ে একটু দাঁড়ালো। মামা খুব ভালো করে লক্ষ্য করলো তাল গাছ থেকে একটু দূরে একটা পুকুর ছিল। পুকুরের পাশে ছিল তুলা গাছ, আর আরেক পাশে ছিল শিমুল গাছ। মামা দেখতে পেল কালো টাইপের একটা লোক একবার শিমুল গাছে যাচ্ছে, আবার তুলা গাছে যাচ্ছে। কিন্তু মামা এক দৃষ্টিতে তাকিয়ে থাকলো এবং দেখলো লোকটা পুকুরের পানির ওপর দিয়ে নিমেষেই হেঁটে যাচ্ছে। এই দেখে মামা নিজেকে আর ঠিক রাখতে পারল না। তার কয়েক সেকেন্ড পরে তাল গাছ থেকে যে কোনো মামার গায়ে জাম্বুরা খোসা দিয়ে মামার দিকে কেউ একজন ছুঁড়ে মারে। এসব দেখে মামা এক দৃষ্টিতে তাকিয়ে আসে। তার কি যেন মনে হয়, সে সময় হুঁশ ছিল কিনা সেটাও আসলে সে ঠিক জানে না। কিন্তু মামার ভয় লেগেছিল। হঠাৎ করেই মসজিদের আজান হওয়ায়, আজানের সময় আল্লাহু আকবার বলে, তখন সেই লোক সোজা হেঁটে পুরনো ব্রিজের নিচে চলে যায়। মামা তখনই অজ্ঞান হয়ে যায়। সকালে অনেক জায়গায় খোঁজাখুঁজির পরে তাকে এখানে পাওয়া যায়। আর সেদিন থেকে মামা আর কখনোই তাল কোড়াতে যায় না। এখনো আমাদের 22 মাইল গ্রামে সেই কারখানা, সেই হরিণচালা, সেই পুকুর এখনো সবই আছে। ভালো লাগলে গল্পটি পড়ে শোনাবেন নিশ্চয়ই। এবং সেই এলাকার কেউ যদি শুনে থাকেন, নিশ্চয়ই এই ঘটনাটির সঙ্গে আপনার কোনো একাত্মতার বিষয়ে যদি আপনার সঙ্গে থাকে, সেটিও কিন্তু আমার সঙ্গে চাইলে আপনি শেয়ার করতে পারেন। এবং যেহেতু তিনি শুরুতেই বলেছেন এটি একেবারেই 100% সত্যি একটি ঘটনা, তাহলে নিশ্চয়ই ওই এলাকার কেউ না কেউ এইরকম কোনো একটি ঘটনা হয়তো শুনেছেন বা শুনে থাকতে পারেন। যদি এমন কিছু হয় নিশ্চয়ই আমাকে লিখে জানাবেন। ঠিকানা জানেন নিশ্চয়ই, আরেকবার বলে দিই, facebook.com/capitalfm94.8 এবং টেক্সট করতে চাইলে CFM স্পেস আপনার নাম সঙ্গে লোকেশন এবং আপনার যে কোনো মন্তব্য লিখে পাঠিয়ে দেবেন 26969 নাম্বার। আমাদের অতিথির কাছে এবার একটু আসতে চাই, অনেকক্ষণ সময় হয়ে গেছে। আমার লিসনারদের গল্পই আমরা শুনছি, রাকিবের গল্প এবার একটু শুনবো। প্রথম স্টোরিটা অনেকেরই অনেক পছন্দ হয়েছে এবং অনেকেই অনেক রিপ্লাই করেছেন যে অনেক সুন্দর একটি ঘটনা ছিল। সুন্দর কিংবা অসুন্দর জানি না, ঘটনা তো ঘটনাই। সেটাই তো এবারে আসলে আমরা কোন ঘটনা শুনবো রাকিব? এবারে আসলে আমার খুব ঘনিষ্ঠ এক বন্ধু, খুবই কাছের বন্ধু, তার বাবার একটা ঘটনা শোনাবো। তার সাথে আমার প্রায় পরিচয় সেই কলেজ থেকে। তো সে আসলেই খুব চমৎকার একজন মানুষ। আচ্ছা, তার নাম চন্দন। তো চন্দনের বাবা পেশায় ছিলেন ডাক্তার। আচ্ছা, তিনি গত বছর গত হয়েছেন আর কি। তো তার একেবারে খুব জীবন ঘনিষ্ঠ একটা ঘটনা। সেখানে যেটা ঘটেছিল, খুব সম্ভবত 2006 বা 2008 সময় তিনি ঢাকার বাইরের কোনো একটা জেলায়, খুলনা বা
খুলনার আশপাশে কোনো একটা জেলায় তার পোস্টিং ছিল। তো পেশায় যেহেতু তিনি ডাক্তারি করেন, সেহেতু পাশেই একটা ক্লিনিকে, ডায়াগনস্টিক সেন্টার আর কি, তিনি মাঝে মাঝে বসতেন রোগী দেখবার জন্য। তো বেশিরভাগ সময় সন্ধ্যার পরে তার রোগী দেখার সময় হতো। তো যেহেতু সরকারি চাকরি করেন ডাক্তার মানুষ, সেহেতু একটু আরাম তো একটু বেশিই পছন্দ করেন নিশ্চয়ই। তো সব কিছু মিলিয়ে আর কি তার যে ঘটনা, সেখানে দেখা গেল যে প্রায় মাস তিনেক তার সেখানে সেট হতে একটু সময় লেগে গেল আর কি, পোস্টিং হবার পর। তো সে সময় তার কিছুদিন পরেই সে পাশের যে ডায়াগনস্টিক সেন্টার, সেখানে সে বসা শুরু করলেন। তো সময় একটু কমই দিতেন, দেখা যেত যে সপ্তাহে 2 দিন বা 3 দিন সে সেখানে যেত। তো এটা নিয়ে সেই ডায়াগনস্টিক সেন্টারের যারা অথরিটি, তাদের সাথে তার একটা মোটামুটি দ্বন্দ্ব ছিল, যে তারা বলতো যে আপনি রেগুলার কেন বসেন না, আর তার কথা হচ্ছে যে আমি এত আপনাকে সময় দিতে পারি না, কারণ আমার আরো বেশি কাজ থাকে, এই জন্য আসলে আমি এভাবে এত সময় এখানে নষ্ট করতে পারবো না। এরকম দ্বন্দ্ব চলছে। তো এর ভেতরেই যে ওই ডায়াগনস্টিক সেন্টারের যিনি মালিক, তিনি হচ্ছে তাকে বেশ কয়েকবার বলেছেন যে দেখেন, এরকম যদি আপনি করেন তাহলে কিন্তু আপনাকে পস্তাতে হবে। বেশ কয়েকবার তাকে এভাবে ওয়ার্ন করেছে। তো সে আসলে প্রথমে জিনিসটাকে ওভাবে আমলে নেয়নি। তো যখন আমলে তিনি নিলেন না, এরপরে এভাবেই চলছিল, আরো প্রায় 2-4 মাস কেটে গেল। তো এর ভেতরে চন্দনও মোটামুটি আমাদের সাথে ঢাকায় এসে সেট হয়ে গেল। তার মা সেখানে চলে গেল, সেখানে স্থায়ীভাবে থাকা শুরু করলো। তো এরপর কিছুদিন পর হঠাৎ সেখানে এক রোগী ভর্তি হলো। তার ছেলে তাকে খুব অসুস্থ অবস্থায় তাকে ভর্তি করালো সেই ডায়াগনস্টিক সেন্টারে। আচ্ছা। তো সেদিন চন্দনের বাবা আসলেন। আসবার পর সম্ভবত তার শ্বাস প্রশ্বাসে একটু ঝামেলা হচ্ছিল। আচ্ছা। এবং কিছু মানে বাইরে থেকে অক্সিজেন তার দেওয়ার প্রয়োজন ছিল। তো তাকে বললাম, সেভাবে প্রেসক্রাইব করলেন তিনি এবং কিছুটা ট্রিটমেন্ট দিলেন। ট্রিটমেন্ট দেওয়ার পর তাকে বললেন যে এখানে কিছুদিন ভর্তি থাকতে হবে, যদি অবস্থা বেশি ক্রিটিক্যাল মনে হয় তাহলে ঢাকায় নিয়ে যেতে হবে বা খুলনা একেবারে সদরে নিয়ে যেতে হবে, সদর হাসপাতালে নিয়ে যেতে হবে। আচ্ছা। তো ঠিক আছে, ওই রকমই অবস্থা চলছে। তো প্রথম দিন তিনি যখন রোগীকে দেখতে গেলেন, তো তখন সেই রোগীর যে ছেলে, সে বারবার বলছিল একটু আস্তে, একটু আস্তে, একটু আস্তে। আচ্ছা। তো এটা আসলে খুবই ইরিটেটিং একজন ডক্টরের জন্য, কারণ সে তার পেশেন্টকে আসলে কিভাবে ট্রিটমেন্ট দিবেন সেটা তো সেই ভালো জানেন। তো দেখা গেছে যে সে বলেছে যে আপনি এখান থেকে যান, আমি এখানে আছি, আমি দেখছি বিষয়টা। তো সে যায় না। সে যতবারই ট্রিটমেন্ট করতে যায়, ইনজেকশন পুশ করতে যায় বা স্যালাইন পুশ করতে যায়, তখন সে বারবার পাশ থেকে এসে আপনি এভাবে না ওভাবে বলেন, এইভাবে না ওভাবে। তো একটা পর্যায়ে সে খুবই রেগে গেলেন এবং রেগে তার সাথে খুব যাচ্ছে তাই দুর্ব্যবহার করলেন আর কি। তো এরকম যখন চলছে, তো সেদিন আর ছেলেটা কিছু বলেনি, সেদিন ছেলেটা কিছু না বলে চলে যায়। এর পরের দিন সেই ছেলেটা হঠাৎ করে সে সকালবেলা যখন হাসপাতালের উদ্দেশ্যে সে বাসা থেকে বের হচ্ছে, তখন ওই ছেলেটা তার বাসার সামনে এসে দাঁড়িয়ে আছে। তো তখন সে তাকে জিজ্ঞেস করলো যে আসলে তুমি এখানে কেন এসেছো, তুমি ঠিকানা কার কাছ থেকে পেয়েছো, এইভাবে তাকে কিছু কথাবার্তা জিজ্ঞেস করতে শুরু করলো। তো তখন সে ছেলেটা বললো যে আমি ঠিকানা কার কাছ থেকে পেয়েছি এগুলো কোনো কিছু বলার দরকার নাই, বা এগুলো নিয়ে কথা না বলি, চলেন আপনি আমার বাবাকে দেখবেন। তো তখন সে বলল যে আমি তো তার ট্রিটমেন্ট করে এসেছি, আর ডায়াগনস্টিক সেন্টারে বলেও এসেছি যে যেহেতু ক্লিনিক সাথে, সেহেতু আমি বলেও এসেছি রোগীর কন্ডিশন বেশি ক্রিটিক্যাল হলে আমাকে জানাতে, আমি এর ভেতরেই চলে আসব। এরপরে সেই ছেলে খুবই জেদ যে না প্লিজ আমার সাথে আপনি চলেন। তো সেদিন গেল তার সাথে, যে তাকে দেখে এসেছে, বলল যে না ঠিক আছে, পেশেন্ট নর্মাল আছে, আচ্ছা, একটু সময় লাগবে, অবজারভেশনে থাক, আরো কিছুদিন থাক।
সে এভাবে তাকে বুঝিয়ে রোগী দেখে চলে আসলো। এভাবে পরের দিনটাও পার হয়ে গেল। সেদিন আর তিনি আর ক্লিনিকে গেলেন না, যেহেতু সকালেই সেখান থেকে ঘুরে আসলেন। তারপরের দিন সকালবেলা একদম ভোরবেলা সেই মানে মোটামুটি বলা চলে ফজরের নামাজ পরেই সেই ছেলে এসে আবার হাজির। তো সেদিন সম্ভবত শুক্রবার ছিল। তো সেদিন সেই ছেলেটা তাকে খুব রিকোয়েস্ট যে আপনি চলেন আমার সাথে, আমার বাবাকে দেখবেন। তো তখন সে খুবই মোটামুটি বাসা থেকে বেরোতে চাচ্ছেন না, যে না আজকে আমি বের হব না, আজকে আমি রেস্ট নেব, আমি বেশি ক্রিটিক্যাল, আমি বিকেলের দিকে একবার দেখে আসবো, সমস্যা নেই। তো না, সে খুবই তাকে মানে একেবারে নাছোড়বান্দা, আমার সাথে যেতেই হবে এমন অবস্থা। তো সেদিনও সে গেলেন, যাওয়ার পরে ট্রিটমেন্ট হলো। তখনও একই রকম কন্ডিশন রোগীর। তো তাকে আবার পুনরায় একই রকম ট্রিটমেন্ট দিয়ে তাকে সেখান থেকে বের করে নিয়ে আসলেন। তারপরের দিন অর্থাৎ শনিবার আবার একই অবস্থা, সকালবেলা এসে। তো একজন মানুষের কাছে যখন স্বভাবতই একজন মানুষ বারবার যাচ্ছেন এবং খুব স্বভাবতই সে আসলে খুবই বিরক্ত হয়ে সে এবার আর যেতে চাইলেন না। সে বললেন যে না, আজকে আমি কোনোভাবেই যাব না, তুমি যাই বলো। সেই ছেলেটা অনেকক্ষণ, প্রায় ঘন্টা দুয়েক তার দরজার সামনে বসে থাকলেন। বসে থাকার পর সে চলে গেলেন সেখান থেকে। এরপর তৃতীয় ও চতুর্থ দিন আর কি, রবিবার যেদিন, সেদিন সে তার চেম্বারে ক্লিনিকে গেলেন। ক্লিনিকে যাওয়ার পর সেখানে সে রোগী দেখলেন, রোগী ঠিকঠাক আছে। সেখান থেকে সে আবার একই রকম ট্রিটমেন্ট, কিছু ওষুধ চেঞ্জ করে দিয়ে, সব কিছু দিয়ে সেখানে খুব ভালো করে বলে আসলেন যে রোগীর যদি কন্ডিশন যদি ক্রিটিক্যাল হয়ে যায় তাহলে অবশ্যই যেন জানায়। ওকে, ফাইন। এবং সে দেখলো যে সেদিন সেই ছেলেটা তার কাছে আসেনি। এভাবে তারপরের দিনও গেলেন, তারপরের দিনে একই ঘটনা, সে ছেলে আসেনি। তারপরের দিন সে যাওয়ার পরে রোগী দেখলেন। রোগী দেখার পরে সে নিজে থেকেই সেই ছেলেকে খবর দিলেন আর কি, যে বাবার অবস্থা ধীরে ধীরে উন্নতির দিকে যাচ্ছে, আপনি চাইলে 2 বা 3 দিন পর আপনি তাকে রিলিজ করাতে পারেন। আচ্ছা, খুব ভালো কথা। সেই ছেলে বলল আচ্ছা ঠিক আছে, আমি একটু কাজে আছি, আমি এসে নিশ্চয়ই আমি সব ঠিকঠাক করে ফেলবো। ওকে, ফাইন। তার ঠিক 2 দিনের মাথায় হঠাৎ করে রোগীর কন্ডিশন খুবই সিরিয়াস হয়ে গেল। এবং মানে এই কন্ডিশন আসলে কিভাবে কি করবে সেটা আসলে সাথে সাথে ওই জায়গায় ডিসিশন নিতে পারছিল না। তো তখন ওই মুহূর্তে কিছু টেস্ট দরকার ছিল। তো টেস্টগুলোর জন্য হয়তো ঢাকায় আসা লাগতে পারে। এজন্যই সে বারবার সেই ছেলেকে ফোন করছিল, সেই ছেলে ফোন ধরছে না। ফাইনালি সেই ছেলেটা ফোন ধরলো। ফোন ধরার পর বলে আচ্ছা ঠিক আছে, আমি আসছি। আসার পরে সে ব্লাডের স্যাম্পল নিয়ে সে ঢাকায় রওনা দিল, ঢাকায় চলে গেল। এবং এই সময়ের ভেতরে সেই রোগী একই রকম আন্ডার ট্রিটমেন্ট এই অবস্থায় ছিল। এরপর আরও 2-3 দিন পার হয়ে আসলো, টেস্টের রিপোর্ট আসলো। তো তখন টেস্টের রিপোর্টে মোটামুটি নর্মাল দেখা গেল এবং বললো যে আচ্ছা ঠিক আছে, আর কিছুদিন পর 5-7 দিন পর সুস্থ হলে আপনি রোগীকে নিয়ে ঢাকায় চলে যাবেন, ঢাকায় যে আরও বেটার ট্রিটমেন্ট করা নিয়ে আসবেন। এই পর্যন্ত কথা হওয়ার পরে সে ছেলে হঠাৎ করে প্রায় 3-4 দিন ধরে উধাও, কোনো খবর নেই, তাকে ফোন করা হচ্ছে, পাওয়া যাচ্ছে না। তো সে প্রতিদিন এসে নিয়মিত রোগীটাকে দেখছে এবং যেহেতু একটা বেসরকারি মেডিকেল বলা চলে ক্লিনিক, সেহেতু সেখানে খুব ভালোই বিল উঠছে। তো স্বভাবতই গ্রাম এলাকায় এগুলো একটু বেশিই দেখে, যে ঢাকার বাইরে বা ছোট যে কোনো জেলায় তারা বারবার রোগীকে মানে রোগীর যে আত্মীয় স্বজন তাদেরকে বলতে থাকে যে হচ্ছে যত দ্রুত সম্ভব আপনার পেশেন্টকে এখান থেকে নিয়ে যান বা ঢাকায় অন্য কোনো জায়গায় বেটার ট্রিটমেন্ট করেন, কারণ এসব জায়গায় দেখা যাচ্ছে চিকিৎসা যত না তার চেয়ে বেশি হয়তো খরচ হয়ে যায় এবং গ্রামের লোকজনের কাছে হয়তো অনেক সময় এরকম টাকা পয়সা থাকেও না। তো সে সেইটাই রিমাইন্ডার দেওয়ার জন্য সে তাকে ফোন করলো, ফোন করে জানানোর পরে সেদিনের মতো চলে গেল। সে ছেলে বলল কোনো সমস্যা নেই, থাকুক, আমি এসে সব টাকা পরিশোধ করব। সব মিলে 12 দিন পার হলো আর কি, 12 বা 13 দিন পার হলো।
সেদিন সন্ধ্যার পরে সেই কাকাবাবু গেলেন সেখানে, যাওয়ার পরে তার রুমে ঢুকলেন, রুমে ঢুকে চেম্বারে ঢুকলেন, চেম্বারে ঢুকে সেখান থেকে প্রথমে রোগী দেখতে গেলেন, সেই রোগীকেও দেখলেন, দেখে আবার তার চেম্বারে ফেরত আসলেন। তার চেম্বারে ফেরত আসার পর সেখানে একজন মহিলা বসা আছে। তো সেই মহিলা বসা আছে, তো সে জিজ্ঞেস করলো যে কি নাম আপনার, আপনি এখানে কেন আসলেন? সেই মহিলা বলল যে আমার নাম আবিদা বেগম আমার নাম, আমি হাফিজের ওয়াইফ, অর্থাৎ যেই রোগী ওখানে ভর্তি আছে ওই ছেলেটার বাবা, তার নাম হাফিজ। তো বললো যে আচ্ছা ঠিক আছে, আপনার হাফিজ মিয়ার ওয়াইফ, ঠিক আছে বসেন, চা বলবো কিনা? তো সে বললো যে না, চা বলতে হবে না, আপনি এক কাজ করেন, হাফিজকে ডেকে দেন। তো সে বললো যে না, উনি তো অসুস্থ, উনি বেডে আছে, আপনি যান, আপনি ওনার সাথে দেখা করেন। বলছে যে না, উনি তো বেডে নাই। তো তখন মানে সে খুব অবাক হয়ে বললো যে আমি মাত্র দেখে আসলাম তাকে। তো তখন সেই আবিদা বলছে যে হাফিজ সাহেব তো আরো 3 দিন আগে মারা গেছেন, আপনি ওকে ছেড়ে দেন, রিলিজ করে দেন। এবং তখন মানে সেই কাকাবাবু আসলে খুবই হতভম্ব হয়ে গেলেন, বলছেন যে আমি রোগী দেখে আসলাম, রোগীর সাথে কথা বলে আসলাম, সব ঠিক আছে, রোগী কিভাবে মারা যায়? বলছে যে না, আপনি এগুলো ভুল বলছেন। তো বলছে যে না, আপনি একেবারেই ভুল বলছেন, কারণ হাফিজ মারা গেছে। এরপরে সে মোটামুটি রেগে গেলেন। রেগে যাওয়ার পর সে বললেন যে আপনি তো এই কয়দিন আপনাকে হাসপাতালে দেখলাম না, আপনি কি? মোটামুটি সন্দেহের জায়গা থেকেই তাকে বললেন। তো বললেন যে না, আমি তার স্ত্রী, আমি এখানে এসেছি, আমি তার ডেড বডি নিয়ে যেতে এসেছি, ওকে আপনি ছেড়ে দেন। কত টাকা বিল হয়েছে বলেন, এবং আপনি তো 3 দিনের বিল বেশি রাখবেন। স্বভাবতই গ্রামের মানুষরা যেরকম বলে যে হ্যাঁ আমার রোগী মারা গেছে, আগে এরকম অবস্থা হয়েছে, বিল বেশি হয়ে গেছে, হ্যাঁ, এগুলো নিয়ে কথাবার্তা হয়। তো এরকম কথা কাটাকাটি অনেকক্ষণ ধরে কথা কাটাকাটি চলছে। তো যখন কথা কাটাকাটি চলছে, তো তখন একটা পর্যায়ে সে মানে খুবই রেগে গেলেন। রেগে যাওয়ার পর সে বললেন যে আচ্ছা ঠিক আছে, আপনি বসেন, আমি আসছি। এরপর বেশ প্রায় 15 মিনিট পর কাকাবাবু আবার আসলেন তার রুমে, চেম্বার থেকে, মানে তার চেম্বারে ফিরে আসলেন। চেম্বারে ফিরে আসার পর বললেন যে এখন আপনি পুরো ঘটনাটা আমাকে বলেন যে আসলে কি ঘটনা ঘটেছে। বললো যে না, আপনারা শুধু মুখে অক্সিজেনের মাস্ক দিয়ে রেখেছেন, আমার হাজব্যান্ড মারা গেছে আরও 3 দিন আগে, এবং আমি তার ডেড বডি নিয়ে যাব, আপনি ওকে ছেড়ে দেন, আমার যেতে হবে। তো একটা পর্যায়ে তার মানে হঠাৎ করে তার মনের ভিতরে সন্দেহ জাগলো যে আসলে সে তাকে মৃত দাবি করছে হঠাৎ করে, কোথা থেকে কোথায়, এই কদিন দেখিনি, এই কদিন তো শুধু ছেলেটাকে দেখলাম, হঠাৎ করে আজকে তার ওয়াইফ সে স্ত্রী দাবি করছে। এক্স্যাক্টলি। তো সে তার ছেলেকে বারবার ফোন করেই যাচ্ছে, খবর পাঠিয়েছে তার বাসায়, তো কোনো খবর বার্তা নেই এর ভেতরে, সেই ছেলেটাকে পাওয়াও যাচ্ছে না। সবকিছু মিলিয়ে আসলে মানে মোটামুটি ওই ডায়াগনস্টিক সেন্টারে ওই সময় খুব বেশি লোকজন ছিল না, যেহেতু সন্ধ্যাও প্রায় হয়ে গেছে, সবাই মোটামুটি যার যার মতো কাজ শেষ করে চলে গেছে, তাকে আর বের হতে দিচ্ছে না। সে বলছে যে আপনি হিসাব করেন কত টাকা হয়েছে। তো সব মিলিয়ে সে নিজেই কোনো উপায় না পেয়ে সে অ্যাকাউন্টস থেকে খাতা টাতা নিয়ে এসে সে হিসাব করতে বসলো। হিসাব করে দেখলো যে প্রায় 28,000 টাকার মতো বিল হয়েছে। তো বললো যে হ্যাঁ 28,000 টাকা বিল হয়েছে। তো তখন সেই মহিলা আবারও বললো যে আপনি যেহেতু সে 3 দিন আগে মারা গেছে, আপনি তাকে মানে 28,000 টাকা বিল করতে পারেন না। তো সে আরও প্রায় 5,000 টাকার মতো লেস করে সে বললেন যে হ্যাঁ ঠিক আছে, আপনি এই টাকা দিয়ে আপনি নিয়ে যেতে পারবেন। যেহেতু এখন আসলে তার ছেলেকেও পাওয়া যাচ্ছে না, এবং তার আগে সে বললেন যে হ্যাঁ ঠিক আছে, বন্ড সই দিয়ে তারপর নিয়ে যেতে হবে। তো বললো আচ্ছা ঠিক আছে, আমার কোনো সমস্যা নেই, ফর্মালিটিস আমি সবই মেনটেন করতে পারবো। এরপরে হঠাৎ করে সেই মহিলা বললেন যে আচ্ছা ঠিক আছে, আমি টাকাটা নিয়ে আসি বাসা থেকে। এই বলে সেই মহিলা বের হয়ে গেলেন। কিছুক্ষণ পরে তার ছেলে আসলেন। ছেলে এসে বললেন যে কি ব্যাপার,
তো সে তার ছেলেকে সব খুলে বললো যে হ্যাঁ আপনার মা এসে এই জায়গায় ঝামেলা করছে, সে বলছে যে রোগী নাকি মারা গেছে, বর্ষই দিয়ে বডি নিয়ে যেতে চায়। এসব নিয়ে অনেকক্ষণ ধরে তার সাথে খুব মানে আলাপ আলোচনা করছে, খুব মোটামুটি উচ্চ স্বরে কথাবার্তা বলেছে। তো সেই ছেলেটা অনেকক্ষণ ধরে তার কথা শুনছে, শোনার পর বলছে আপনি কি সত্যিই বলছেন যে আমার মা এসছে? বলেন তো আমার মায়ের নাম কি? বলছে হ্যাঁ আপনার মায়ের নাম আবিদা বেগম না? বলছে হ্যাঁ আবিদা বেগম। তো বলছে যে হ্যাঁ উনি তো আসলেন, তো দেখতে কেমন বলেন তো? তো সে মোটামুটি বর্ণনা দিল যে হ্যাঁ বয়স প্রায় 45-এর মতো হবে, শাড়ি পরে এসেছিলেন এরকম, তো মোটামুটি সব বর্ণনা দিচ্ছে। তো সে বর্ণনা শুনে খুব অবাক হয়ে গেছে। তো বলছে যে আপনি কখনো আমার মাকে দেখেছেন? বলছে হ্যাঁ দেখলাম তো কিছুক্ষণ আগেই। সে বললো যে হ্যাঁ বাসায় যাচ্ছে টাকা নিয়ে আসতে। তো বললো যে আচ্ছা ঠিক আছে আপনি একটু বসেন, আমি আসছি, আপনি এখান থেকে কোথাও যায়েন না। সেই ছেলেটাও বের হয়ে গেল। সেই ছেলেটা যখন বের হয়ে গেল তো মানে ওই কাকাবাবু আসলে হিসাব মেলাতে পারছিলেন না আসলে ঘটনাটা কি ঘটলো, যে আসলে মানে মা আসলো, মা এসে বের হয়ে গেল, টাকা নিয়ে আসতে গেল, ছেলে এসে মায়ের বর্ণনা শুনতে চাচ্ছে, আবার বলছে যে তার বাবা অনেকে মারা গেছে। সে আবার গেল ওই যেখানে পেশেন্ট শুয়ে আছে সেখানে গেল। সেখানে যাওয়ার পরে মানে মোটামুটি এর ভেতরে তার ঘাম ছুটে গেছে আর কি, যে কি। তো সে দেখছে না আসলে পেশেন্ট নিঃশ্বাস নিচ্ছে, পেশেন্ট ঘুমাচ্ছে, ওই সময় সুস্থ আছে, এখনো সুস্থ আছে, মানে এখনো বেঁচে আছে। এক্স্যাক্টলি। তো পরে মানে সে খুবই অবাক হয়ে সে আবার তার চেম্বারে এসে সে পায়চারি করছে, আর হচ্ছে মনে মনে ভাবছে যে আসলে কি ঘটতে যাচ্ছে আসলে তার সাথে, নাকি এটা কি আসলে কোনো চক্র কিনা, অন্য কোনো বিপদে পড়ে গেল কিনা। এসব নিয়ে খুব মানে খুবই একটা ঝামেলার ভিতরে পড়ে গেছে। কিছুক্ষণ পরে সেই ছেলে আবার দৌড়ে আসার পর বলতো যে আপনি আবার বলেন যে আমার মা দেখতে কেমন। তো সে পুরো বর্ণনা দিল, এরপরে একটা ছবি দেখালো, বললো যে দেখুন তো এই মহিলা কিনা। বলছে হ্যাঁ এই মহিলা। কেন আপনার মা কি আপনার সাথে থাকে না? বলছে না বিষয়টা সেটা না, আপনি আরো মানে আপনি কনফিডেন্ট যে আমার মা এখানে আসবে কিছুক্ষণ পর? বলেছে হ্যাঁ এখানেই আসবে, বলে হচ্ছে যে টাকা নিয়ে আসতে যাচ্ছে। তো ছেলে আর সেই ডাক্তার অর্থাৎ কাকাবাবু তারা দুজনে প্রায় রাত 10টা অবধি তারা অপেক্ষা করার পর এখন সবশেষে দেখলো যে সেই মহিলা আসছে না। তো সে এর ভেতরে কাকাবাবু তাকে অনেকবার জিজ্ঞেস করলো যে কি হয়েছে পুরো ঘটনাটা খুলে বলো, কি হয়েছে, তোমার মায়ের সাথে তোমার কোনো সমস্যা কিনা, বা অন্য কোনো সমস্যা কিনা, নাকি এটা অন্য কোনো মহিলা, কি হয়েছে? তো সে তাকে ওই মুহূর্তে কিছু বলেনি। রাতে যেহেতু 10টা বেজে গেছে, 10টা পার হয়ে গেল, এই সময়ে অনেক রাত, সুতরাং বাসায় তো ফিরতেই হবে। তো সেই ছেলে বললো যে কাকাবাবু চলেন আমি আপনাকে আগায় দিয়ে আসি। তো সে আগায় দিতে যাচ্ছে পরে বললো যে কাকাবাবু আপনি জানেন আমি আপনার বাসার ঠিকানা কিভাবে পেয়েছে? বললো যে কেন, নিশ্চয়ই তুমি এই ক্লিনিকে জিজ্ঞেস করেছিলে? বললেন যে না আমি জিজ্ঞেস করিনি। তাহলে? বলে যে আপনার একটা কার্ড আমার টেবিলের উপরে ছিল। বললো যে আমার কার্ড তোমার টেবিলের উপরে মানে? নিশ্চয়ই গ্রামের কেউ রেখে গেছে। বললো যে না গ্রামের কেউই রেখে যায়নি, আমার টেবিলের উপরে আমি হঠাৎ করে আমি প্রতিদিন আমার বাসা আমি নিজে পরিষ্কার করি, আমার ওয়াইফ পরিষ্কার করে, কিন্তু আজকে হঠাৎ করে যেদিন আপনার বাসায় আমি আসি সেদিন হঠাৎ করে দেখলাম যে আপনার একটা কার্ড আমার টেবিলের উপরে। কে রেখেছে, কিভাবে রাখলো, কোথা থেকে আসলো কিছুই জানি না। আমি সেই ঠিকানা ধরেই আমি এখানে আসলাম, এবং পেছনে ঠিকানাটা লেখা, এবং লেখাটা অবিকল আমার মায়ের হাতের লেখার মতো। এই শুনে সে বললো যে আচ্ছা তাহলে তোমার মাটা কোথায়? তোমার মা তো আজকে আসলো না, তুমি কি তোমার মায়ের সাথে থাকো না? তোমার বাবা মার কি সেপারেশন কিনা, কি হয়েছে ঘটনাটা? তো বললো যে কাকাবাবু আমি সেই ঠিকানা দেখে খুব সন্দেহ করে আমি এসেছি, এবং আমি সেই রাতে স্বপ্ন দেখেছি যে আমার মা আমাকে বলছে যে তোমার বাবা আর বেশি দিন বাঁচবে না, তুমি তোমার বাবাকে বাড়িতে নিয়ে আসো। এই জন্যই আমি আপনার বাসার সামনে প্রতিদিন যেয়ে বসে থাকতাম। পরে যখন দেখলাম যে আসলে অবস্থা উন্নতির দিকে, তখন ভেবেছি যে নিশ্চয়ই দুঃস্বপ্ন হবে, এই জন্য আমি আর খুব একটা বেশি কেয়ার করিনি, এবং পরবর্তীতে ভাবলাম যে ঠিক আছে বাবা সুস্থ হলে মিলাদ টিলাদ পড়াই দিব। তো তখন সে কাকাবাবু একটু অবাক হয়ে বললেন যে আচ্ছা ঠিক আছে স্বপ্নে দেখেছো, তাহলে তোমার মায়ের ঘটনাটা বলো, মায়ের ঘটনাটা কি?
তো তখন কাকাবাবু বললেন যে সেই ছেলেটা বললেন যে আমার মা তো আজ থেকে আরো 3 বছর আগে মারা গেছে। কাকাবাবু ওই সময় মানে একদম হতভম্ব হয়ে গেলেন। হতভম্ব হয়ে সে আসলে তাকে কি বলবে বুঝতে পারছে না। সে ইনফ্যাক্ট সে নিজেকেও বিশ্বাস করতে পারছে না। একটা পর্যায়ে সে বলল যে আচ্ছা ঠিক আছে, তুমি এখন বাসে যাও, আমি পরে দেখছি। পরের দিন সে একেবারে খুব ভোরবেলা সে আসলেন। আসার পরে সে রোগীকে আবার চেক করতে যাবেন। এর আগে সে তার চেম্বারে ঢুকলেন। চেম্বারে ঢোকার পরে দেখে সে মহিলা বসে আছে এবং সেই মহিলা বসে থেকে তসবিহ গুনছেন। তো তখন কাকাবাবু তাকে জিজ্ঞেস করলেন যে আপনি এখানে কিভাবে? আমি যতদূর জানি যে আপনি আজ থেকে 3 বছর আগে মারা গেছেন। তো তখন সেই মহিলা বললেন যে আমি আপনাকে বললাম, আপনি আমার কথাটা তো বিশ্বাস করলেন না। হাফিজ তো মারা গেছে। তো বলল যে আপনি যেটা বললেন সেটা ভুল। বললেন না, আমি যেটা বলেছি সেটাই সঠিক। আজ থেকে আরো 3 দিন আগে সে মারা গেছে এবং আপনি দেখতে চান সে আমার সাথে আজ থেকে 3 দিন আগে থেকে আমার সাথেই আছে। আমি শুধুমাত্র আপনাদেরকে খবরটা জানাতে এসেছিলাম যে হাফিজ আর নেই। বললো যে মানে? বলছে গত 3 দিন ধরে আমি আর হাফিজ আমরা একসাথেই আছি। তো তখন সাথে সাথে মানে সে আসলে কিছু বুঝে ওঠার আগেই সে বলল যে ওই যে দেখুন, আপনি যে বেডে আপনি পেশেন্টের ট্রিটমেন্ট করেন সেই বেডের দিকে তাকিয়ে দেখুন। তো সেই কাকাবাবু সাথে সাথে সেদিকে তাকালেন। তাকানোর সাথে সাথে দেখতে পেলেন যে সেখানে সেই হাফিজ সাহেব একদম বসে বসে তার দিকে তাকিয়ে আছেন। এবং তখন সে মহিলা বললেন যে আমরা দুজনেই মৃত। এবং এরপর কাকাবাবু বললেন যে আমার ছেলেটা এত বেশি টাকা পয়সা নাই, আপনি যত টাকা বিল করেছেন সেই টাকা দিলে সে পরবর্তী 6 মাস চলতে পারবে না। যে টাকা দিয়ে সে তার বাবার ট্রিটমেন্ট করাচ্ছিল সেই টাকাটা তার বীজ কেনার টাকা। আপনি তার কাছ থেকে এই টাকাটা নিয়েন না। এরপর কাকাবাবুর সাথে সাথে বললো যে ঠিক আছে, আমি আর কোনো টাকা পয়সা নেব না। বলছে না, আমি আপনাকে টাকা দিয়ে যাচ্ছি। এবং যখন টাকা দিয়ে যাওয়ার কথা বললেন সেই সময় সাথে সাথে তার শাড়ির আঁচলের ভেতর থেকে তার 2টো হাত বের করলেন, যে হাতে কাকাবাবুর ভাষ্য মতে যে সে হাতে কোনো চামড়া বা মাংস ছিল না, তিনি শুধু স্কেলটা দেখতে পেয়েছেন। এবং সেখান থেকে শুধুমাত্র তার হাতে 2টো সোনার চুড়ি ছিল এবং সেটা দিয়ে বলছিল যে নিন, আপনি আমার টাকাটা, আমার ছেলের প্রতি কোনো দাবি দাবা রাখবেন না, আমার ছেলেকে আপনি ছেড়ে দেন, মুক্ত বাস্তবিক চুরি। এবং কাকাবাবুর সাথে সাথে সেখান থেকে বারবার পিছিয়ে আসছিলেন সেই মহিলা, ততই তার দিকে এগিয়ে আসছিল। সাথে সেই হাফিজ সাহেব এগিয়ে আসছিল, বলছিল যে না, আপনারা ডাক্তাররা অনেক টাকা নেন, অনেক বিল করেন, ঠিক আছে, সঠিক চিকিৎসাটা আমার মানে হাজব্যান্ড পায়নি, এরকম বলে বলে তার দিকে এগিয়ে আসছিল। এবং একটা পর্যায়ে কাকাবাবু সেখানে জ্ঞান হারিয়ে ফেলেন এবং জ্ঞান ফেরার পর তিনি নিজেকে সেই হাসপাতালে বেডেই তাকে পান। এরপর কাকাবাবু প্রায় বছরখানিক ঠিকঠাক মতো কথাবার্তা বলতে পারতেন না এবং সেই সময় তার ব্রেনে একটা ছোটোখাটো স্ট্রোক হয়েছিল। তার অনেক দিন পর, প্রায় বছরখানেক পর তিনি যখন সুস্থ হলেন তখন ধীরে ধীরে এই ঘটনার বর্ণনা তার পরিবারের সদস্যদের সাথে করলেন। এবং কিছু ঘটনা থাকে যেটা শুধু ঘটনাই নয়, আমাদের সাধারণ মানুষের জন্য, যারা আমরা শ্রোতা, আমরা যারা শুনি কিংবা আমরা যারা দর্শক, যারা আমরা দেখি, তাদের জন্য কিছু শিক্ষাও নিয়ে আসে। আসলে আমাদের সমাজে এরকম অসংখ্য প্রফেশন রয়েছে, যে প্রফেশনে আমরা কাজ করি সেটা শুধুই যে নিজের স্বার্থের জন্য তাই কিন্তু নয়, মানুষের ভালোর জন্য, মানুষের কল্যাণের জন্য। কিন্তু কিছু কিছু সময় কিছু কিছু ঘটনা আমরা শুনেছি যেখানে মানুষ হয়ে অন্য মানুষের ক্ষতি করে এবং নিজের স্বার্থের জন্য অনেক কিছুই করে। সুতরাং সব জায়গায় যে কথাটা আমি বলি যে আসলে নিজের অবস্থানে নিজেকে সৎ রাখার কোনো বিকল্প কিন্তু নেই। কারণ আজকে আপনি বেঁচে আছেন, আগামীকালকে আপনি বেঁচে থাকবেন
নিশ্চিত করে কি আপনি বলতে পারেন, কিংবা আমি বলতে পারি না। আমি চলে যাওয়ার পরে আমার সম্পর্কে মানুষজন কি বলবে, সেটা এখন আমি কি করছি সেটার উপর নির্ভর করে। সুতরাং যেটুকু সময়ে আপনার হাতে কিংবা আমার হাতে আছে, ভালো চিন্তা, ভালো কাজ, এটাই একমাত্র সমাধান। রাকিব, অসংখ্য ধন্যবাদ আপনাকে সুন্দর কিছু ঘটনা আমাদের সঙ্গে শেয়ার করবার জন্য, এবং নিশ্চয়ই যারা এই ঘটনাটি শুনেছেন সেখান থেকে অনেক কিছু শিক্ষাও আপনি পেয়েছেন। ফুল থেকে আসলে ভ্রমরা মধু নাই, মাকড়সা বিষ নাই, আমরা খুব ভালোই জানি। আপনি নির্যাসটুকু নেবেন যেটা নেওয়ার প্রয়োজন, যেটা আপনাকে মঙ্গল করবে, আপনার জীবনে সফলতা এনে দেবে। এবং যেই বাজে অভ্যাসগুলো রয়েছে, কেউই আসলে অপরাধ কিংবা ভুল ত্রুটির ঊর্ধ্বে নয়, কিন্তু একবার ভালো ইচ্ছে যদি আপনি করতে পারেন, সেখান থেকে বেরিয়ে আসা এমন কোনো কঠিন বিষয় কিন্তু নয়। আমি চাইলেই একজন ভালো মানুষে পরিণত হতে পারি, আর এর চেয়ে বড় শান্তি দুনিয়াতে আর কিছুই নেই। যখন আপনি চোখ বন্ধ করেন, আপনার বিছানায় যখন আপনি ঘুমিয়ে যান, আপনার হাজার হাজার কোটি টাকার সম্পদ থাকার পরেও আপনি ঠিক যেই জগতে বসবাস করেন, ঠিক তেমনি কোনো একটি রাস্তার পাশে কোনো একটি টুকরিতে অল্প কিছুক্ষণের জন্য চোখ বোঝা সেই মানুষটিও একই রকম জগতে বসবাস করে। আপনার সাথে আর ওই মানুষটির সঙ্গে আর কোনো পার্থক্যই থাকে না। আর যখন আমাদের অহংকারের একমাত্র অবলম্বন এই নিঃশ্বাস, সেটুকু যখন বেরিয়ে যায়, তখন প্রত্যেকের একই ঠিকানা। সুতরাং নিজের মধ্যে অহংকারটুকু বাদ দিয়ে মানুষের জন্য যতটুকু সম্ভব ভালো করা যায়, সেটাই যেন আমরা করি সবসময়। সবার আগে চেষ্টা করি, আমি যেন করি, আপনিও যেন ঠিক একই চেষ্টা করেন। তাবিজ চলছে, এবং রাকিবের গল্প থেকে অনেক কিছু আমরা শিখতে পেরেছি নিশ্চয়ই। আরেকটা গল্প এবার আমি একটু শেয়ার করবো। রাকিব নিশ্চয়ই আছেন, আপনিও শুনবেন, এবং আরও যারা আছেন লিসনাররা তারাও শুনবেন। একজন লিখেছেন, পাবনা জেলার একটা প্রত্যন্ত গ্রামে আমার শৈশব আর কৈশোর কেটেছে। এখানকার স্কুল থেকে আমি এসএসসি পাশ করেছি, এরপর অবশ্য শহরে চলে আসি। আচ্ছা, আগে একটু জানিয়ে রেখে, যিনি এই গল্পটি লিখে পাঠিয়েছেন তার আইডি, মানে ফেসবুকে যে আইডি, তার নাম হচ্ছে দরজার ওপাশে। মানে কোনো একজন মানুষের নাম নিশ্চয়ই এটি নয়, তার দেয়া কোনো একটি সাহিত্যিক নাম, ছদ্মনাম যেটিকে আমরা বলে থাকি। গল্পে আসি। এত কথা বলছি কারণ আমার ঘটনাটি এই গ্রামেই ঘটেছে। আমার সাথে ঘটেছে বললে আসলে ভুল হবে, কারণ ঘটনাটি ঘটেছে আমার মায়ের সাথে। আমি একজন প্রত্যক্ষদর্শী। 1994 সাল, আমি তখন বেশ ছোট, ক্লাস 3-তে পড়ি। একে তো গ্রাম অঞ্চল, তার উপর আমাদের বাড়ি ছাড়া আশপাশে কোনো বাড়িতেই ইলেকট্রিসিটি নেই। বলা উচিত আমাদের আশপাশের বেশিরভাগই ঘর বাড়ি হচ্ছে কৃষকদের, তাই সন্ধ্যা হবার পরপরই চারদিকেই শুনশান নীরবতা নেমে আসে। ঝিঝির শব্দ ছাড়া আর কোনো শব্দ পাওয়া যায় না। আমাদের বাড়িটা অনেক বড় জায়গা নিয়ে প্রতিষ্ঠিত। বাড়িতে একটা একতলা বিল্ডিং, আর একটা টিনের ঘর, আর একটা রান্নাঘর। গ্রাম বলে রুমের সাথেও কোনো লাগানো টয়লেট নেই। বাড়ির পশ্চিম দিকে একটা বিশাল বাঁশ বাগান, তার সামনে কিছু দূর এগুলেই দুটো কবর। আমাদের পরিচিত কারণ আমার বাবা বাড়িটা বানানোর আগে থেকেই সেই কবর দুটো ছিল। যেদিনকার ঘটনা, সেদিন রাতে আম্মা আমাকে রাত 2 কিংবা 2:30টার দিকে ঘুম থেকে জাগান টয়লেটে যাবার জন্য। ছোট মানুষ তো, তাই প্রতিদিন ওই সময়টাতে আমাকে ডেকে ওঠানো হতো যাতে বিছানা না ভেজায়। যাই হোক, ঘুম জড়ানো চোখে আমি উঠে টয়লেটে গেলাম। এসে আম্মাকে পেলাম না। কি ভাবলাম মনে নেই, কিন্তু আমি ঘরে ঢুকে বিছানায় উঠে যাই এবং কিছুক্ষণের মধ্যে ঘুমিয়েও পড়ি। এভাবে কতক্ষণ ঘুমিয়েছি মনে নেই, তবে কিছু সময়ের পর বিকট চিৎকারে আমার ঘুম ভেঙে যায়। প্রথমে ঘাবড়ে গেলেও পরে দৌড়ে রুম থেকে বের হই। দেখি উঠানে আমার আম্মা সেন্সলেস হয়ে পড়ে আছেন। আমার 2 বড় ভাই জলদি আম্মাকে ধরে ঘরে নিয়ে আসে। সেই রাতে অনেক চেষ্টা করেও আমার জ্ঞান ফেরানো সম্ভব হয়নি। আমার বাবা সরকারি চাকরি করেন, সেই কারণে উনি প্রায়শই ঢাকায় থাকতেন। বাড়িতে থাকতাম আমরা 4 ভাই বোন। সেই রাতে আমরা অনাথের মতো কেঁদে রাত পার করলাম। আমার আম্মার জ্ঞান ফিরে সকালে ফজরের নামাজের পরে। জ্ঞান ফিরলেও তিনি আমাদের সাথে নর্মাল কোনো কথাবার্তাই বললেন না। যা বললেন আবল তাবল, এবং ছোট থাকার কারণে আমি প্রায় কিছুই বুঝতে পারলাম না। এভাবে প্রায় বছর খানেক কেটে গেল। আমার বাবা
আম্মাকে ডাক্তার, কবিরাজ সবখানে নিয়ে গেলেন, কিন্তু অবস্থার কোনো উন্নতি হচ্ছিল না। আম্মা প্রায় ঘুমের মধ্যে চিৎকার করে বলে উঠতেন, আমার হাতটা খেয়ে ফেললো, তোরা জলদি কিছু কর, আমাকে বাঁচা। কিন্তু আমরা ছোট ছিলাম, তাই কিছুই করতে পারতাম না, শুধু কাঁদতাম পাশে বসে। এভাবে চলার পর হঠাৎ একদিন এক কবিরাজের সন্ধান পাওয়া গেল। তিনি আমাদের বাড়িতে আসলেন, আমার আম্মাকে দেখালেন। কবিরাজ এমনিতে খুব কম কথা বলতেন, তাই আমার বাবা অনেক প্রশ্ন করলেও তিনি বেশিরভাগেরই কোনো উত্তর দিলেন না, শুধু বললেন একটু পায়েস রান্না করতে। পায়েস রান্না করা হলে তিনি তা একটা কলা পাতায় ঢেলে পশ্চিম দিকের কবরগুলোর পাশে রেখে আসলেন। তারপর আমাদের বাড়ির চতুর্দিকে 4 কোণায় 4টা খুঁটি পুঁতে দিলেন এবং শেষে আমার আম্মাকে কয়েকটা তাবিজ দিয়ে গেলেন। বলা বাহুল্য, সেদিনের পর থেকে আমরা আম্মার মধ্যে সত্যিই পরিবর্তন লক্ষ্য করলাম। আম্মা সপ্তাহ ঘুরতেই প্রায় সুস্থ হয়ে গেলেন। তারপর আম্মার মুখে আমরা শুনেছিলাম সেদিন কি হয়েছিল। আম্মা বলছিলেন, সেদিন আমি এক পাশের টয়লেটে ঢোকার পর আম্মা অন্য পাশে টয়লেটে ঢোকেন। আমি টয়লেট করে চলে আসার কিছু সময় পর আম্মা টয়লেট থেকে বের হন। হঠাৎ একটা দমকা বাতাস বয়ে যায় এবং আম্মাকে অবাক করে দিয়ে বাঁশ ঝাড় থেকে একটা কুকুর বের হয়। উল্লেখ্য, আমাদের টয়লেটটা বাঁশ ঝাড়ের পাশেই ছিল। কুকুরটার সাইজ একটা 6 মাসের বাছুরের সমান ছিল। মাথায় 2টো শিং এবং চোখ দুটো যেন আগুনের গোলার মতো জ্বলজ্বল করছিল। জিহ্বাটা বেরিয়ে আসছে এবং তা থেকে অনবরত লালা গড়াচ্ছে। কুকুরটা বাতাসের বেগে আম্মার সামনে আসে এবং হঠাৎ ঠান্ডা চোখে আমার আম্মার চোখের দিকে তাকিয়ে থাকে। তারপরের ঘটনা আর আমার আম্মার মনে ছিল না। এবার একটা রহস্য উদ্ঘাটন করা যাক। আম্মা যখন অসুস্থ ছিলেন তখন তিনি প্রায়ই ঘরের মধ্যে বলতেন, আমার হাতটা খেয়ে ফেললো। এটা এখন ওনাকে জানানো হয়, তখন তিনি বলেন তিনি দেখতেন সেই কুকুরটা এগিয়ে এসে তার হাতটা চিবিয়ে খাচ্ছে। একে তো এমন ভয়ানক ঘটনা, তার উপর মায়ের সঙ্গে ঘটে যাওয়া যদি সেই ঘটনা হয়, নিশ্চয়ই এটি এর চেয়ে বড় আসলে ভয়ের বা উদ্বেগের আর কিছুই হতে পারে না। পরের ঘটনাটা এবারে শেয়ার করব। অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে যদি আমরা চলে এসেছি, একেবারে কাছাকাছি সময় আমাদের 12:45, একেবারে শেষ মুহূর্ত, আর মাত্র কয়েকটা মিনিট আমাদের হাতে রয়েছে। ফাহরিয়ার আহমেদ মৃদুল লিখে পাঠিয়েছেন একটা ঘটনা, জুয়েল ইসলাম লিখে পাঠিয়েছেন একটা ঘটনা, আরো বেশ কজন আছেন, রিপা ব্যাপারী আছেন, তিনি লিখেছেন, এবং রিশাদ ইসলাম অমিও আছেন, তিনি লিখেছেন একটা ঘটনা। আরও বেশ কজন লিখেছেন, আবিদিন ইসলাম জামি আছেন, তিনি লিখে পাঠিয়েছেন। আমরা জামির ঘটনাটা পড়ি, সময় থাকলে আরও অনেক ঘটনা রয়েছে, সেগুলো আমরা পড়বো অবশ্যই, না হলে অবশ্যই পরের সপ্তাহে অবশ্যই রেখে দেবো, সেখান থেকে পড়ে শোনাবো আপনাকে। জামি বলছেন তিনি 3টি পর্বে গল্পটি লিখেছেন। প্রথম পর্ব, ভাই আমার সালাম নিয়ে, আশা করি ভালোই আছো। জানি তুমি সবসময় ভালোর দলে। গত 7 দিন অপেক্ষার পরে আবার তোমাদের তাবিজ প্রোগ্রাম শুরু হলো, যা কিনা আমার বেশ পছন্দের। গত 2 সপ্তাহ আগে আমার সাথে একটা অদ্ভুত ঘটনা ঘটে যাওয়ায় সেটা তোমার সাথে শেয়ার করছিলাম, কিন্তু তার আগেই প্রায় সেই একই রকম ঘটনা আরো ভয়ানকভাবে ঘটেছিল আমার সাথে, যা কিনা আমার জীবনে অনেক বড় একটা দাগ কেটে গেছে। সেই ঘটনাটি আজকে শেয়ার করব তোমার সাথে, আর অনুরোধ করব আমার এই ঘটনাটি পড়ে শোনাবে। আমার নাম আবিদিন ইসলাম, আমি অনার্স প্রথম বর্ষে পড়ছি, সঙ্গত কারণে ইউনিভার্সিটির নামটা গোপন রাখছি। আমি যে এই ঘটনাটি বলে শোনাচ্ছি তা ঘটেছে আজ থেকে বহু বছর আগে। আমার বয়স তখন 10 বছর হবে। আমরা থাকতাম মানিকগঞ্জের মাগুরাইল গ্রামে। ছোট্টবেলায় আমি যখন আমার মায়ের গর্ভে ছিলাম, ঠিক তখন আমার মায়ের সাথে একটা অদ্ভুত ঘটনা ঘটেছিল, আর তারপর থেকেই আমার জীবনে কেমন জানি একটা পরিবর্তন এসেছিল। তার আগে জানি নেওয়া দরকার, আমাদের গ্রামটি ছিল অপূর্ব সুন্দর, চারপাশ সবুজ আর সবুজ, একেবারে সহজ সরল মানুষে ভরপুর, একেবারে অজপাড়াগা বলতে যা বোঝায়।
আমাদের গ্রামটি ঠিক সেরকমই ছিল। আমরা যখন অনেক ছোট ছিলাম দেখেছি বিদ্যুতের ছিটে ফোঁটাও ছিল না সেই গ্রামে। সন্ধ্যার পরপরই যে যার ঘরে খিল লাগিয়ে বসে পড়ত। বাড়িতে রাত 7টা-8টা বাজা মানেই তখন গভীর অন্ধকার রাত। আমি তখন আমার মায়ের গর্ভে। সেদিন ছিল শনিবার। যথারীতি পানি আনার জন্য ঠিক সন্ধ্যা 7টার সময় মা বের হয়েছেন ঘর থেকে, এবং যদিও ওই অবস্থাতে মার ঘর থেকে বের হওয়া নিষেধ ছিল, কিন্তু আশপাশে কেউ না থাকায় মাকে পানি আনতে বের হতে হয়। আমাদের যেই কলটি ছিল তা বেশ খানিকটা দূরে, বাড়ির একেবারে শেষ প্রান্তে বলা চলে। কলের পাশেই ছিল একটি কুয়া। গ্রীষ্মকালে সেই কুয়ার পানি এতটাই নিচে থাকতো যে মার জন্য সেখান থেকে পানি তোলা কষ্টকর ছিল। তাই মা কল থেকেই পানি আনতে যায়, আর কলটি ছিল একটি বিশাল হিজল গাছের নিচে। মা যখন পানি ভরছিল তখন ঘুটঘুটে অন্ধকার ছিল চারপাশে। হঠাৎ করে কি হলো, মার কাছে মনে হলো কে যেন ফিক ফিক করে হাসছে হিজল গাছের গোড়ায় বসে। গভীর কালো অন্ধকারে সেই হাসি মার শরীরে রক্ত যেন হিমশীতল করে দিল। কিছু বুঝে ওঠার আগেই মা তাকালেন হিজল গাছের গোড়ায়। খুব অবাক হয়ে মা লক্ষ্য করলেন ছোট্ট একটা শিশু অদ্ভুতভাবে হাসছে মার দিকে তাকিয়ে। মা ভাবল হয়তো পাড়ারই কোনো ছেলে হবে, কিন্তু ওই সময় ওইখানে কোথা থেকে আসলো ওই শিশু? মা ডাকলেন, এই ছেলে, এই ছেলে এদিকে আসো। কোথায় বাড়ি তোমার? কিন্তু ছেলেটা কোনো কথাই বলল না। এরপর মা যা দেখলেন তা দেখার জন্য মা একেবারেই প্রস্তুত ছিলেন না। তারপর হঠাৎ করেই ছেলেটা একটা ভয়াল দর্শন রূপ ধারণ করলো। তা দেখে মা সেখানে পড়ে গিয়ে অজ্ঞান হয়ে পড়লেন। তারপর মাকে বাড়ির সবাই খুঁজে না পেয়ে কল পাড়ে অচেতন অবস্থায় খুঁজে পায়। মূলত এটাই ছিল আমার জন্মের আগের ঘটনা। এরপর আমার জন্মের পরে আমি শুনেছি সেই ঘটনা। আমি নাকি সব সময় উপরের দিকে তাকিয়ে হাঁটতাম। সবাই বলতো টেরায় ধরেছে। অনেক কবিরাজ দেখানো হয়েছিল আমাকে। ছোটবেলা থেকেই আমার গলায় গন্ডাখানিক তাবিজ ঝুলতো। আমার এক চাচা অনেক দূর থেকে কোন এক বড় কবিরাজের কাছ থেকে একটি তাবিজ এনে দিয়েছিলেন, আর বলেছিলেন আর যাই করি এই তাবিজটা যেন না খুলি আমি গলা থেকে। এভাবে কেটে যাচ্ছিল দিন। বাবা ঢাকায় চাকরি করেন, মাসে 2-1 বার বাড়ি যান। বাড়িতে বাকি সময়টা আমি আর আমার মা। সেদিন ছিল ঘন অমাবস্যা। আমার এখনো পরিষ্কার মনে আছে সেই দিনটি ছিল শনিবার। স্কুল শেষ করে আমার বাড়ি ফিরতে বিকেল গড়িয়ে গেছে। হাত মুখ ধুয়ে কিছু খেয়ে পড়তে বসেছি। হঠাৎ করে মা এসে বললেন, চল তোর মাথায় তেল দিয়ে দিই। আমিও রাজি হয়ে গেলাম। তেল দিতে গিয়ে হঠাৎ করে মা বললেন, কিরে তোর গলার সেই বড় তাবিজটা কই? আমি খুব অবাক হয়ে লক্ষ্য করলাম আমার গলার সেই বড় তাবিজটা নেই। হয়তো কোনো এক জায়গায় খুলে পড়ে গেছে। মা আমার কথায় ভীষণ রাগ করলেন, কিন্তু আমি তখনও বুঝতে পারিনি কি অপেক্ষা করছে আমার জন্য। কিন্তু এত বছর আমার সাথে আর কিছুই হয়নি, তাই এক প্রকার উড়িয়ে দিয়েছিলাম। রাত ঠিক 12টা কি 1টার মতো হবে। বাবা না আসলে আমি মূলত মার ঘরেই ঘুমাই, কিন্তু সেদিন কি মনে করেই আমি আমার ঘরেই ঘুমিয়েছিলাম। ঘুটঘুটে কালো মিশমিশে অন্ধকার রাতে হঠাৎ করেই আমার মনে হলো কলপারে কে যেন জোরে জোরে কল চাপছে। কলপারে বেশি জোরে আমার ঘুমে ভেঙে গিয়েছিল। তখন আমি ভাবলাম মা নয় তো। একবার ভাবলাম দেখি, মাকে ডাকি। আবার ভাবলাম না, হয়তো পাশের বাড়ি কেউ হতে পারে। কিন্তু আওয়াজ কেন জানি থামছেই না। এতক্ষণ ধরে কল চেপেই যাচ্ছে কেউ একজন। হঠাৎ করে শব্দটা একেবারে মিলিয়ে গেল। আমি কান খাড়া করে রাখলাম। মনে হচ্ছিল আমার জানলার পাশে কে যেন এসে দাঁড়িয়েছে। আমি পরিষ্কার তার অস্তিত্ব অনুভব করছিলাম। খানিক বাদে মনে হলো কে যেন ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে ঠিক আমার জানলার পাশে দাঁড়িয়ে। একবার ভাবলাম মা না তো, কিন্তু না, গলাটা কেমন জানি অপরিচিত লাগছিল। কান্নার শব্দ আস্তে আস্তে বাড়তে লাগলো। ভয়ে আমার রক্ত পুরো হিমশীতল হয়ে গেল। কে কাঁদছে তাহলে এমন করে? একবার ভাবলাম জোরে চিৎকার করে মাকে ডাকি, কিন্তু এতটাই ভয় পেয়েছিলাম যে মাকে ডাকার আর সাহসই হলো না।
বেশ কিছুক্ষণ পর কান্নার শব্দটা থেমে গেল, একেবারে মিলিয়ে গেল। এমন করেই কখন জানি রাত শেষ হয়ে গেল। শুনলাম দূরে কোথাও আজানের শব্দ শোনা যাচ্ছে। কোনো কান্নার শব্দ নেই, কোনো কল চাপার শব্দও নেই। পরের দিন সকালে উঠে খাওয়া দাওয়া করে স্কুলে চলে গেলাম। মাকে আমি কিছুই বলিনি। স্কুল থেকে ফিরে সন্ধ্যায় মাকে জিজ্ঞেস করলাম, তুমি কি রাতে পানি ভরেছিলে মা? মা বললেন, কই না তো। আমি বললাম, না, সারা রাত কি যেন কল চাপলো, আবার ফুপিয়ে ফুপিয়ে কান্না করলো। কথাটা শুনে মার মুখ কেমন জানি রক্তবর্ণ হয়ে গেল। তিনি ঠায় দাঁড়িয়ে আমার দিকে তাকিয়ে রইলেন আর বললেন, আজ রাতে তুই আমার সাথেই ঘুমাবি। আমি বললাম, ঠিক আছে। রাতে যখন আমি খেতে বসেছি ঠিক তখনই হঠাৎ করে বাবা যেন কোথা থেকে আসলেন। যদিও বাবার আসার কথা না, বললেন ঢাকায় কি যেন গন্ডগোল হয়েছে, অফিস বন্ধ থাকবে, তাই চলে এসছেন। মনে হলো আমি যেন প্রাণ ফিরে পেয়েছি। যাক, বাবা চলে এসছেন। বাবা যেহেতু চলে এসছেন তাই আমাকে আমার রুমে ঘুমাতে হবে রাতে। কিন্তু চিন্তা করে আবার ভয় লেগে গেল, কিছু হবে না তো এবার। এসব ভাবতে ভাবতে কখন জানি ঘুমিয়ে পড়েছিলাম। হঠাৎ করে রাতে সেই কান্নার শব্দ, ঠিক আমার জানলার পাশে কে যেন কাঁদছে। আমি আস্তে করে বললাম, কে কাঁদছেন? কিন্তু কোনো শব্দ নেই। মনে হচ্ছিল যে মানুষটি কাঁদছে তার বুঝি অনেক কষ্ট। খানিক পরেই আমার পুরো ঘরটা কেমন যেন একটা বটকা গন্ধে ভরে গেল। মনে হলো কি যেন একটা আমার ঘরে এইমাত্র ঢুকেছে। গন্ধটা এত তীব্র ছিল যে মনে হচ্ছিল আমার নাড়ি ভুঁড়ি সব মুখ দিয়ে বের হয়ে যাবে বমির সাথে। আস্তে আস্তে একটা ভয় আমায় ঘিরে ধরল। কেন জানি মনে হচ্ছিল একটা কিছু হতে চলেছে যা খুব ভয়ঙ্কর। কান্নার শব্দটা কেমন আস্তে আস্তে আরো মিলিয়ে গেল, কিন্তু গন্ধটা আরো বাড়তে লাগলো। মনে হচ্ছিল আমার খাটের নিচে কিছু একটা দ্রুত এপাশ থেকে ওপাশে চলে যাচ্ছে। ভয় তখন আমার রক্ত পুরো হিমশীতল হয়ে গেছে। যদিও তখন গ্রীষ্মকাল ছিল, কিন্তু শীতে মনে হচ্ছিল আমার সবগুলি পশম দাঁড়িয়ে গেছে। আমি কাঁথাটা গায়ে জড়িয়ে নিঃশ্বাস বন্ধ করার মতো অবস্থায় অপেক্ষা করছিলাম কি ঘটে চলেছে তার শেষ দেখার জন্য। বেশ কয়েকবার মাকে চিৎকার করে ডাকতে চাইলাম, কিন্তু গলা দিয়ে আর কোনো শব্দই বের হলো না। হঠাৎ করে অনুভব করলাম খুব শীতল কিছু একটা আস্তে করে আমার পায়ে এসে লাগলো। মনে হচ্ছিল যেন বরফের তৈরি কোনো একটা হাত আস্তে করে আমার পায়ের ওপর চেপে বসলো। হাতটা এতটাই শীতল ছিল, ঠিক যেন মনে হচ্ছিল কোনো মৃত মানুষের হাত, আর হাতটা আস্তে আস্তে চেপে বসতে লাগলো আমার পায়ের ওপর। মনে হচ্ছিল আমায় টেনে হেঁচড়ে নামিয়ে নিয়ে যাবে খাটের নিচে। এভাবে কতক্ষণ ছিলাম আমার মনে নেই। হঠাৎ করে আমি জ্ঞান হারাই। এরপর যখন আমার জ্ঞান ফেরে তখন আমি আমার বাবার কোলে, পুরো বাড়ি ভর্তি মানুষ। যদিও রাত তখন প্রায় 3টে কি 3:30টার মতো বাজে। পরে শুনেছি আমার গঙ্গানির মতো শব্দ শুনে প্রথমে উঠে আসেন মা, তারপরে বাবাও। যদিও পুরো ঘরে তারা কিছুই খুঁজে পাননি, কিন্তু খুব অবাক হয়ে লক্ষ্য করেন আমার বাঁ পায়ের ওপরে 5টি বড় বড় আঙুলের দাগ এমন ভাবে বসেছিল যে সেই দাগ প্রায় 1 সপ্তাহ স্থায়ী ছিল। আমার পা সেই জায়গায় প্রথমে লাল হয়ে পড়ে, তারপরে কালচে হয়ে যায়। তারপর পরেই বাবা আমায় মামা বাড়ি দিয়ে যান। তা ঠিক বছর খানিক বাদে বাবা আমাদেরকে নতুন বাড়ি সাভারে নিয়ে আসেন। যদিও মার কাছে এবং চাচাদের কাছে শুনেছিলাম আমার উপর নাকি কিসের আসর ছিল, কিন্তু সেই আসর এবং কি বা সেই জিনিস তা আজও আমায় বলেনি। এর ব্যাখ্যা আমি আজও খুঁজে পাইনি। মাঝে মাঝে সেই রাতের কথা মনে হলে এখনো আমার গা শিউরে ওঠে। অসংখ্য ধন্যবাদ চমৎকার এই ঘটনাটি শেয়ার করবার জন্য। এবং এমন কিছু বিষয় থাকে যেগুলো পরিবারের একান্ত নিজের ঘটনা, এবং অনেক সময় পরিবারের মানুষজন সেই সব ঘটনা কারোর সঙ্গে শেয়ার করতে খুব একটা স্বচ্ছন্দ বোধ করেন না, অনেকটা ইচ্ছে করেই গোপন করে রাখেন। কিন্তু যার সঙ্গে সেই ঘটনাগুলো ঘটে যায় সে কি আর গোপন করা সম্ভব? অনেক সময় সেটি আসলে সম্ভবই হয় না।
যাই হোক, একেবারে শেষের দিকে চলে এসেছি, ছোট্ট একটা ঘটনা শেয়ার করব। এই মুহূর্তে সুমি আক্তার লিখেছেন, তিনি বলছেন ঘটনাটি ঘটে 2011 সালের নভেম্বর মাসে আমাদের এলাকার পাশেই। আমার একটা হিন্দু বন্ধু আছে, নাম রিপন। তাদের বাড়িতে এটা ঘটে রিপনের এক ফুপার সাথে। আমাদের এলাকার সব হিন্দু বাড়ি রিপনদের বাড়ির ওই দিকেই। তো রিপন বলছিল তাদের বাড়িতে বা আশপাশের বাড়িতে যত গরু, ছাগল, কুকুর মারা যেত, এগুলো নাকি আগে মাটিতে পুঁতে ফেলতো না, তাদের বাড়ির পাশেই একটা জায়গা আছে, ওখানে ফেলে রাখতো। তারা ওই জায়গাটাকে বলে শ্মশান। তাদের যত অপমৃত্যু আছে সবাইকে সেখানে মাটি দিত। তো ঘটনার দিন রিপনের ফুফা গেছে ওখানে লাকড়ি কাটতে। দুপুরবেলা ওই জায়গা থেকে মানুষের ঘর বাড়ি একটু দূরে। তো উনি যে জায়গায় লাকড়ি কাটতে গেছেন তার থেকে কিছু দূরেই আছে ধান ক্ষেত। ওখানে কিছু মানুষ কাজ করছিল। তো উনি ছোট থেকে একটা তাল গাছে উঠে লাকড়ি পাড়ার জন্য উঠলেন। হঠাৎ কেউ যেন ওনাকে ধাক্কা দিয়ে গাছ থেকে ফেলে দিল। আগে বলছি গাছটা ছোট ছিল, তাই উনি বেশি আঘাত পাননি, কিন্তু কেউ যেন ওনার মাজায় খুব জোরে জোরে আঘাত করছে। উনি ব্যথায় চিৎকার দিয়ে উঠলেন। তো আশপাশে যারা কাজ করছিল ওনারা চিৎকার শুনে দৌড়ে আসেন এবং ওনাকে নিয়ে বাড়িতে চলে আসেন। তো বাড়িতে নিয়ে আসার পরে তিনি একটু সুস্থ হন। পরে তিনি সবাইকে বলেন, কিন্তু রাতে উনি হঠাৎ কি দেখে চিৎকার দিয়ে বলেন আমাকে মেরে ফেলতে এসছে। তারপর উনি খুব অসুস্থ হয়ে পড়েন, তাই ওনাকে হসপিটালে নেওয়ার জন্য একটা সিএনজি অটোরিকশা আনা হয়। যখন ওনাকে সিএনজিতে উঠাই আমরা হাসপাতালের দিকে নিয়ে যাওয়া হয়, তখনই হঠাৎ করে সিএনজিটা বন্ধ হয়ে যায়। অনেক চেষ্টা করেও সিএনজির স্টার্ট নেওয়া যাচ্ছিল না। তখন সবাই মিলে ধাক্কা দেয়া হয় এবং সিএনজিটাকে বড় রাস্তা নিয়ে গেলে তখনই সিএনজিটা স্টার্ট হয়। তখন ওনাকে হসপিটালে নিয়ে যাওয়া হলো, কিন্তু ওনাকে বাঁচানো গেল না। উনি রাত 3টায় মারা গেলেন। ঘটনাটি কিন্তু এখানে শেষ নয়। কয়েকদিন পর একটা ছাগল বেঁধে রেখেছিল ওই শ্মশানটার কাছে ঘাস খাওয়ার জন্য। হঠাৎ করে ছাগলটাকে কিসে যেন মাটির নিচে পুঁতে ফেলতে চাইছিল। তখন ছাগলটার চিৎকার শুনে আশপাশে মানুষজন ছাগলটাকে উদ্ধার করে। তখন দেখা যায় ছাগলটার মাথার অনেকটাই মাটির নিচে চলে গিয়েছিল, কিন্তু আশপাশে কোনো মানুষ ছিল না যে ছাগলটাকে এইরকম করবে, আর মানুষ কখনো এমন করতে পারবেও না। তারও কয়েকদিন পরের একটা ঘটনা, একটা ছেলে রাতে ওই দিক দিয়ে যাচ্ছিল মোটরসাইকেল নিয়ে। হঠাৎ ওই জায়গায় আসার পর তার মোটরসাইকেল স্টার্ট বন্ধ হয়ে গেল কোনো কারণ ছাড়াই। তখন সে ওটা স্টার্ট দেওয়ার চেষ্টা করছিল, কে যেন তার বাম গালে ঠাস করে একটা চড় মারল। তখন সে ভয় পেয়ে ওখানে সব ফেলে রেখে দৌড়ে পালায়। পরে আরো কয়েকজন গিয়ে ওখান থেকে মোটরসাইকেলটা উদ্ধার করে। তার সবকিছুই ঠিক ছিল, কিন্তু সে যে বাজার থেকে আসার সময় মাছ কিনে আনছিল সে মাছগুলো তার সাথে ছিল না। তখন তারা ভয় পেয়ে যায় এবং তাড়াতাড়ি ওই স্থান ত্যাগ করে। এরকম আর অসংখ্য অদ্ভুত ঘটনা রয়েছে, কিন্তু আজকে আর সময় আমাদের কাছে নেই। আমাদের সময় একেবারে শেষ হয়ে গেছে। আমাদেরকেও আজকে স্থান ত্যাগ করতে হবে, আজকের মতো বিদায় নিতে হবে। একটা সুন্দর অনুভূতি নিয়ে আপনি ঘুমাতে যাবেন, এটাই প্রত্যাশা করি। কোনো ভয়ানক অনুভূতি নিয়ে কিংবা মনের ভিতরে কোনো কাল্পনিক চিন্তা নিয়ে কিংবা কোনো চরিত্র নিজের মতো করে বানিয়ে নিয়ে ঘুমোতে যাওয়ার কোনো কারণ নেই। শান্ত স্বাভাবিক মন নিয়ে ঘুমোতে যাবেন এবং একটা সুন্দর দিন অপেক্ষা করবে আপনার জন্য, সেটাই প্রত্যাশা করি। অনুষ্ঠানে একেবারে শেষের দিকে আছি। রাকিবের কাছ থেকে একটু শুনতে চাইবো আজকের অনুষ্ঠান সম্পর্কে একেবারে শেষ মুহূর্তে। রাকিব যদি কিছু বলেন। না, আসলে খুবই ভালো লাগছিল। সবাই যে ঘটনাগুলো শেয়ার করছিলেন সেগুলোও খুব ভালো লাগছিল। আসলেই মানে বিজ্ঞান এবং বাস্তবতা বা অলৌকিকতা এর ভেতরে আমরা যে মায়াজালে আটকে আছি সেটা আসলেই একটা ডিফারেন্ট কিছু। নিশ্চয়ই। অসংখ্য ধন্যবাদ রাকিব আজকের এই অনুষ্ঠানে আসবার জন্য এবং সময় দেবার জন্য। আশা করি ভবিষ্যতেও আমাদের দেখা হবে। নিশ্চয়ই। এবং ক্যাপিটাল এফএম পক্ষ থেকে, তাবিজের পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ। আজকে আমাদের এখানে বিদায় নিচ্ছি মাই ডিয়ার লিসনার। তাবিজ অনুষ্ঠান থেকে আগামী সপ্তাহে তাবিজে আবার নতুন কোনো ঘটনায় নতুন কোনো অতিথিকে সঙ্গে নিয়ে আপনার সঙ্গে কথা হবে। আর এইটুকু সময়ের মধ্যে সুস্থ থাকুন, ভালো থাকুন, নিজের মনের মধ্যে নিজের চলাফেরার মধ্যে একজন আদর্শ, একজন সৎ মানুষকে রাখার চেষ্টা করুন সবসময়। আয়নার সামনে দাঁড়িয়ে যেন কখনো মনে না হয় যে এই মানুষটাকে তো আমি কখনো চিনি না বা এই মানুষটা আমার মতো নয়, ঠিক যেন আমার সঙ্গে মিলছেই না। নিজের জগতে নিজস্ব অবস্থানে ভালো থাকুন, সাবধানে থাকুন।